পাওয়ার পয়েন্টটা মূলত আমাদের কি রকম প্রয়োজন হয় সেটা আমরা আজকে ক্লিয়ারলি অনেক দেখবো, যে অনেক ডিপলি এটাকে একটু চিন্তা করতে শিখবো। আসলে সফটওয়্যার গুলো তো আমরা সচরাচর ঠিকঠাকই ইউজ করি, কিন্তু আসলে এগুলো দিয়ে এগুলোর মধ্যে আসলে কি কি ফিচার গুলো থাকে এই সব গুলা আসলে আমরা একটু ঘাটাঘাটি করি না। সো আমার এই মেন্টরশিপ প্রোগ্রামের উপর থেকে যে আসলে এসব নিয়ে একটু ঘাটাঘাটি করতে, যেমন তোমরা দেখবা যে প্রতিবার আমরা যখন তোমাদের সাথে একটা করে সেশন করি, এই সেশনের মধ্যে সাধারণত ইয়া হয় একটা করে তোমার আমরা স্লাইড প্রেজেন্ট করি। তো এই স্লাইড গুলো আসলে কিভাবে প্রেজেন্ট করি, কিভাবে বানাবো, কিভাবে তোমরা ভিজুয়ালাইজ করবে, কারণ তোমরা তো আমাকে দেখতেছো না বা আমাদেরকে দেখতেছো না। তো তোমাদের চোখটা সবসময় স্ক্রিনের উপরে থাকতেছে। তো এই দিক থেকে চিন্তা করলাম যে তাহলে পাওয়ার পয়েন্ট যে স্লাইড গুলো আছে আমরা যেগুলো তোমাদেরকে দেখাবো, ওই স্লাইড গুলাই যেন সব কথা বলে দেয়, আমাদের যেন ফেস দেখানো না লাগে। যার পরিপ্রেক্ষিতে আমি স্লাইড নিয়ে একটু একটু মোটামুটি একটু ঘাটাঘাটি করে যেটা শিখতে পারছি, যতটুকু আমি পারছি, আমিও একবারে একবারে প্রো লেভেলে না, যতটুকু আমি পারছি অতটুকু চেষ্টা করব তোমাদেরকে শিখাই দেওয়ার জন্য। আর তোমরাও চেষ্টা করবে, শুধু আজকে সেশন দেখবো কালকে সেশন দেখবো তারপরে আর কোনো কাজ নেই এরকমটা না, তোমরাও প্র্যাকটিসের উপরে থাকবা। তাহলে এই বিষয়ে একটা ভালো বেনিফিট পাবা এবং তোমার যে আইডিয়া গুলো আছে এগুলো অনেকভাবে ব্রডকাস্ট করে দেখাইতে পারবে। তো প্রথম যে আহ, আমি টপিকটা নিয়ে আর কি আসছি, যে অ্যাপ্লিকেশন অফ পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের অ্যাপ্লিকেশন গুলো মূলত কি কি করা হয়। আমরা শুধু যে প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট ইউজ করি ব্যাপারটা এরকম না। আমরা যে কোনো আমাদের আইডিয়াকে ডেমনস্ট্রেট করার জন্য বা কাউকে দেখানোর জন্য, একটু ভিজুয়ালাইজ করার জন্য সব জায়গায় কিন্তু আমরা এই সফটওয়্যার যে আউটপুটটা আছে এটাকে আমরা ইউজ করতে পারি। ইভেন আমাদের যে প্রথম দিকে যে ব্যানার গুলা, তোমরা যারা 212 ব্যাচ 211 আসছো তারা দেখবা যে প্রথম দিকে যে ব্যানার গুলা করা হইতো এগুলা কিন্তু আমি প্রথম দিকে সবকিছু পাওয়ার পয়েন্টে করতাম। দেন আস্তে আস্তে আমি একটু অ্যাডভান্স ইলাস্ট্রেটরের দিকে একটু ফোকাস করছিলাম। তো এখনো কিন্তু আমি পাওয়ার পয়েন্টে এগুলা টুকটাক করে থাকি, যে ছোট মোটো কাজ হলে পাওয়ার পয়েন্টে দিয়ে হয়ে যায়। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারবো এগুলো তোমাদেরকে সব দেখাবো। আমাদের পুরো 2টা সেশন জুড়ে আজকে আমরা বেসিক সবকিছু ফাংশন গুলো একটু দেখে নিব। দেন হচ্ছে কালকের যে সেশনটা আছে এটা তোমাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা কিছু ডিজাইনকে ব্রেক থ্রু করবো এবং কোথায় থেকে আমরা আইডিয়া নিতে পারি এবং তার সেই আইডিয়া গুলোকে আবার কিভাবে ক্রিয়েটিভলি প্রেজেন্ট করতে পারি এই বিষয়গুলো আমরা দেখবো। তো প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে শেপ টুল। আমরা সাধারণত জানি যে পাওয়ার পয়েন্টে বিভিন্ন শেপ নিয়ে কাজ করা যায়। তো এইখানে যদি আমি দেখি, তোমরা দেখবা যে তোমাদের এই পাওয়ার পয়েন্ট যদি আমি সাধারণত 2019 ইউজ করতেছি, তোমরা যে ভার্সন ইউজ করো না কেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এই হোমের মধ্যে আছে, তোমরা যে শেপ টুল গুলো আছে তোমরা এখানে দেখবা যে সাইটে ডান সাইডে শেপ টুল গুলো আছে। আহ এখানে যদি নিচে টগল ডাউন করো তাহলে অনেকগুলো অপশন আসবে এবং বিভিন্ন নামের আসবে, যেমন তুমি যে শেপ গুলা কম রিসেন্ট ইউজ করবা ওই শেপ গুলা এখানে প্রথমে থাকবে, তারপর লাইন গুলা থাকবে, তারপর রেক্টাঙ্গেল বেসিক শেপ টেপ গুলা থাকবে। এগুলা দিয়ে অনেক কমপ্লেক্স কাজ করা যায়। সো আহ এছাড়াও যদি তোমরা চাও তাহলে এখানে দেখবা যে ইনসার্ট ট্যাব আছে বাম সাইডে। ইনসার্ট ট্যাবের আন্ডারে যদি যাও তারপর ইনসার্টিং এই যে শেপ আছে, এখানেও তুমি সেম শেপ গুলা পাবা। তো তোমার যেটা ইচ্ছা সেটাকে তুমি এখান থেকে নিতে পারবা। শেপ গুলা নেওয়ার পর জাস্ট তুমি ক্লিক করলা শেপের মধ্যে, এবং যদি লেফট ক্লিক করে ছেড়ে দাও তাহলে এটা বড় হবে। এবং যদি তুমি কোনো কিবোর্ড শর্টকাট জানতে চাও সেটাও আমি বলতেছি। তো এইটা হচ্ছে টোটালি আমার একটা শেপ, যে আমি ওখান থেকে নিলাম, নিয়ে এখানে টান একটা ড্র্যাগ করলাম, আমার শেপটা চলে আসলো। শেপটা অটোমেটিকলি এই কালারটাতে ডিফল্ট ফিল করা থাকে। আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি। এখন চেঞ্জ করার আগে, কালার গুলা নিয়ে কথা বলার আগে আরেকটা বিষয় দেখি, যে আসলে এই শেপের মধ্যে এসে কিছু আমরা শর্টকাটও ইউজ করি। সেই শর্টকাট গুলা হচ্ছে, যেমন আমি যদি একটা শেপকে চাই যে একেবারে মানে একবারে স্কোয়ার ভাবে, যেমন একটা এখানে রেক্টাঙ্গেল নিলাম, এই রেক্টাঙ্গেল না হয়ে এটা স্কোয়ার হয়ে যাক, তখন আমি কি করব, আবার শেপ টুলের মধ্যে গিয়ে একটা রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে যদি আমি শিফট চাপে ধরি তাহলে একবারে স্কোয়ার সাইজের রেক্টাঙ্গেলটা হবে বা স্কোয়ার হবে। তো আমি চাইলেও এটাকে কাস্টমাইজও করতে পারি, ডান সাইডেও বাড়াইতে পারি, বাম সাইডেও বাড়াইতে পারি, এবং আপ এন্ড ডাউন দুই পাশে আমার যেমনি ইচ্ছা তেমনি বাড়াইতে পারি। ইভেন আমি যদি আহ এইটাকে পুরা এই আপ ডাউন গুলাকে, তারপর শিফটিং গুলাকে আমি ম্যানুয়ালি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়েও কন্ট্রোল করতে পারি, আমার যেখানে ইচ্ছা সেখানে আমি নিয়ে যেতে পারি।
আরেকটা বিষয় আছে যে আমরা সাধারণত এই শেপ গুলা নিয়ে আমরা অনেকগুলো শেপ নিয়ে কাজ করি। বারবার করতে হয় কি, আমি এখানে যদি তোমরা প্রথম পাওয়ার পয়েন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করো, দেখবে যে তোমরা প্রথমে করতেছো কন্ট্রোল সি দিয়ে কপি করতেছো, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছো। তো এই বিষয়টা না করেও আমরা আরো কিছু কাজ করতে পারি। এটাকে বলা হয় ডিসিলেক্ট, বা তোমরা যারা গ্রাফিক্সের একটু টুকটাক কাজ করো তারা দেখবা যে ডিসিলেক্ট নামে একটা অপশন আছে। সেটা হচ্ছে কন্ট্রোল যদি ডি চাপ দেই তাহলে স্লাইডটা ডুপ্লিকেট হবে। এটা দিয়ে আবার অনেক সুন্দর কাজ করা যায়। তুমি যদি এটাকে ধরে এটার অ্যালাইনমেন্ট করে নাও একটু ঠিকঠাক, অ্যালাইনমেন্ট করার পর তুমি যদি আবার কন্ট্রোল জি চাপ করো তাহলে আবার একটা হবে ওই সেম লাইনে, আর আরো শেপ হইতেই থাকবে। আর আমরা কোনো যদি কাজ করি, কোনো কাজ যদি ভুল হয়, ভুল থেকে আবার ফিরে আসার জন্য আমরা কন্ট্রোল জেড সাধারণত সব সফটওয়্যার ক্ষেত্রে এটা ইউজ করি, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও সেম। তো এই হচ্ছে মোটামুটি বেসিক শেপের ব্যাপারটা। আর শেপের ব্যাপারে আরেকটা বিষয় না বললে নয়, আমরা যদি শেপের মধ্যে যাই আবার, শেপের মধ্যে সরি শেপের মধ্যে যাওয়ার পর যদি দেখি যে কিছু কিছু সাইন আছে যেগুলা আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে ইয়েলো কিছু মার্ক করা আছে। এই ইয়েলো মার্ক গুলা যে শেপ গুলো আছে, এই শেপ গুলা বোঝায় এগুলাকে তুমি কাস্টমাইজ করতে পারবা। কেমন কাস্টমাইজ করতে পারবা? সো এটা সাধারণত একটা ড্রপের, ওয়াটার ড্রপের এইরকম টাইপের কিছু মনে হচ্ছে। সো এইটা যদি আমি টানি তাহলে এটা বড় হবে, আবার ছোট হবে, পাই চার্টের মতো হবে। আবার এই এইরকম করে যে কাস্টমাইজ করা ইয়েলো ডট গুলা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। দেখবা তোমরা অনেকেই ট্যাম্পলেট গুলা দেখবা যে এইগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রোফাইল বানানো হয়েছে। তোমরা যদি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো তাহলে এগুলা তোমরা অনেক সুন্দরভাবে দেখতে পারবা। আর তোমরা যদি চাও যে শেপটাকে আমি একটু রোটেট করাবো, তখন কি করবা, জাস্ট উপরে যে রোটেশন যে সাইনটা দেখতে পাচ্ছ, সো এইটা যদি তুমি একটু রোটেট করো তাহলে এটা অটোমেটিকলি রোটেট হয়ে যাবে তোমার ইচ্ছা মতো। বা তুমি কিবোর্ড থেকেও করতে পারো, তুমি যদি অল্টার এবং অ্যারো কি গুলা ইউজ করো তাহলে দেখবা যে রোটেট হয়ে গেছে 15 ডিগ্রি করে। তোমাদের যেটা সুবিধা, অ্যাকুরেটলি যখন কাজ করতে হয় তখন এটা কাজে আসে। বা আদারওয়াইজ আমরা সাধারণত এটা দিয়েও করতে পারি, তবে এটা আসলে সাধারণত সব ক্ষেত্রে যখন অবজেক্ট বেশি হয় তখন আসলে এটা দিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়, তখন আমরা কিবোর্ড শর্টকাট গুলো ইউজ করব। আর কিবোর্ড শর্টকাট গুলো শিখলে হবে কি, আমি যে কোনো কাজটা অনেক দ্রুত করতে পারবো। এটা তো গেল জাস্ট শেপের ব্যাপারটা। এখন শেপের পরে আসলে শেপের তো আমার একটা কালার দিতে হবে। তো আমি কালারটা কিভাবে দেবো? আমি সবসময় তো এই কালার রাখতে চাই না। তো এর জন্য আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে রাইট ক্লিক করি, করে দেখবো যে ফরম্যাট শেপ নামে একটা অপশন আছে। এইটাতে ক্লিক করার পর পরই দেখবো আরেকটা উইন্ডো আমার খুলে গেছে সাইডে, ডান সাইডে। এখানে দেখবো ফিল অপশন আছে, তারপর লাইন অপশন আছে। এই ফিল অপশনটা বোঝায় যে আমার শেপটা কি কালারে ফিল করব। আমি এখানে সলিড ফিল দিতে পারি, যে যেমন এখানে দেখতেছি আমি একটা কালার আছে, এই কালারটা আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। যেমন এখান থেকে যদি যাই, এখানে আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারি, ওই কালারই হয়ে যাবে। তারপর আমি চাইলে এখানে তুমি যে কোনো কালার, ইভেন তোমার যেটা কালার পছন্দ সেটাও ইউজ করতে পারো, শুধু সেখানে আই ড্রপারটা ইউজ করতে হবে। জাস্ট আই ড্রপারে ক্লিক করলাম, মনে করো আমার এই কালারটা পছন্দ, এটাতে আমি লেফট ক্লিক করলাম, দেন এই শেপের কালারটা সেম কালার হয়ে গেল। তারপর এখানে আসলে লাইনের ব্যাপারটা বোঝানোর জন্য জাস্ট আমি একটু জিনিস এটা নো ফিল করে দিই, যে এখানে কোনো ফিল নাই। তো এখন যদি লাইনের ব্যাপারটা যদি এখানে আছে সলিড লাইন, কয়েকটা গ্রাডিয়েন্ট লাইন থাকে, সলিড লাইন থাকে, নো লাইন থাকে। তুমি যদি নো লাইন দাও তাহলে কোনো কিছুই দেখা যাবে না, সলিড লাইন দিলে এরকম দেখা যাবে, এবং গ্রাডিয়েন্ট দিলে গ্রাডিয়েন্টের ব্যাপারটা আমরা একটু পরেই আরো ডিপলি দেখবো। তো সলিড ফিল যখন দিব তখন আমি দেখো এখানে ওয়াইড আছে, যে কত ওর লাইনটা আমার কিরকম ওয়াইডের হবে। তো আমি এটাকে বাড়াইতে পারি, ইচ্ছা মতো বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তারপর ট্রান্সপারেন্সিটা কি হবে? ট্রান্সপারেন্সিটা বলতো এটা অপাসিটিটা কেমন হবে, তুমি কতটা ডিপলি এটাকে দেখতে চাও। এখন একবারে 0% আছে, আমি যদি এটাকে বাড়াই এটা একটু ভিজুয়াল কম হয়ে যাবে। অনেক সময় আমাদের এই জিনিসটা অনেক কাজে লাগে। বা সুন্দর দেখতে দেখা যায়, এগুলো তোমরা ট্রাই করতে পারো। বা আমাদের এখানে দেখবো যে ক্যাপ টাইপ বলতে যে এই লাইনগুলো আসলে কি রকম হবে, এই জিনিসটাকে বোঝায়। লাইনগুলা সমান হবে না একটু আমি গ্যাপ চাচ্ছি, এরকমটা যদি চাই তাহলে আমরা এখানে ক্যাপটা ইউজ করতে পারি। যেমন এখানে যদি রাউন্ড ক্যাপ আছে এবং আমি যদি ড্যাশ ড্যাশ বা এইরকম ইউজ করি, দেখো
সুন্দর সার্কেলের একটা কম্পোজিশন এখানে হয়ে গেছে। তো তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে তোমরা আসলে কিভাবে এই শেপ গুলাকে ইউজ করতে চাও। আর শেপের মধ্যে যেটা আছে ফিলের মধ্যে সলিড ফিলটা আমি একটা কালার দিয়ে ফিল করে দিচ্ছি। আর লাইনটাকেও জাস্ট একটা সলিড লাইন রাখতেছি, এখানে সলিড লাইন রেখে দিচ্ছি। তোমরা নিজেরাই এই জিনিসগুলো ঘাটাঘাটি করবা। আর তোমাদের যেটা কাজ হচ্ছে, তোমরা এই শেপ টুলের মধ্যে আন্ডারে যতগুলা এখানে আছে, যতগুলা টুলস আছে সবগুলা একটা একটা করে চেক করবা। দেখবা যে অনেক মজার মজার কিছু শেপ, এই শেপ গুলা দিয়ে অনেক মজার মজার অনেক কিছু কাজ করা যায়। যেমন তুমি সার্কেলকে ঘুরাইতে পারো, তারপর হচ্ছে বিভিন্ন যে প্লাস সাইন গুলা কিরকম হবে এগুলা স্লাইডে অনেক সুন্দর ভাবে তুমি ইউজ করতে পারো, কতটা ওয়াইড হবে না কিরকম হবে। আরো অ্যাডভান্স কিছু কাজ করা যায় এই শেপ গুলা দিয়ে। সেই শেপ গুলো যে কাজগুলো আমার সামনে আরো কিছু অপশন আছে, আমরা স্লাইড রাখছি, সেখানে আমরা সুন্দর করে দেখে নিব। তো আপাতত আমাদের শেপের বিষয় এগুলাই হচ্ছে কথা। আর আমাদের উপরে দেখবা যে যখন আমি শেপ একটা নিছি, শেপ নেওয়ার পরে উপরে একটা প্যানেল খুলে গেছে, যেটার নাম হচ্ছে ড্রয়িং ট্যাব। একটা ড্রয়িং ট্যাবের আন্ডারে শেপ ফরম্যাট একটা খুলে গেছে। তো এইখানে দেখবা যে এইখান থেকেও কিন্তু আমরা সরাসরি কাস্টমাইজ করতে পারি যে আসলে কি রকম হবে না হবে, এখান থেকেও দেখতে পারি। তারপর এখানে আউটলাইন আছে, শেপ ইফেক্ট আছে, আমি ইফেক্টটা কি রকম রাখতে চাই। এখানে সবকিছু সুন্দর দেখবা আছে। তোমার স্লাইড অনুযায়ী তুমি যে কন্টেন্ট রিপ্রেজেন্ট করতেছো সেই অনুযায়ী স্লাইড কিরকম হইতে হবে, শেপের সাইজ গুলা কিরকম হইতে হবে, তুমি সেই হিসেবে এগুলো সিলেক্ট করে নিবা। তারপর তোমরা চাইলে এখানে শ্যাডো দিতে পারো, শ্যাডো আছে, গ্লো আছে, এর বাইর সাইডটা কিরকম একটু গ্লো করবে, বা এডস গুলা কিরকম হবে, লাভেল গুলা কিরকম হবে। তুমি চাইলে এটাকে 3D ও করতে পারো, তবে পাওয়ার পয়েন্ট সাধারণত 2D, এটাকে 3D না করাই ভালো, 3D করলে একটু ভারী হয়ে যায়। এটা আমি না করাই প্রেফার করব আর কি। আর তোমাদের মধ্যে অনেকেরই মনে হইতে পারে যে আমি শেপটা শুধু, এটা তো আমার ডিফল্ট শেপ, তো আমি এই শেপটাকে একটু আরো কম্পাউন্ড করতে চাই, আমি আরো এটাকে নিয়ে একটু কাজ করতে চাই। তখন সেম কোনো কিছু না, শেপ ফরম্যাটের আন্ডারে যাব, এডিট শেপ বলে একটা অপশন আছে, এটা দেখবা। এডিটের মধ্যে এখানে এডিট পয়েন্ট নামে দেখো অপশন আছে, তুমি চাইলে এখানে সুন্দর করে এগুলাকে আবার কাস্টমাইজ করতে পারো, তোমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারো। তোমার যেমনটা ইচ্ছা তুমি তেমনই করতে পারবা। এগুলো সাধারণত যে আমাদের অ্যাডভান্স যে সফটওয়্যারটা আছে ইলাস্ট্রেটর, এটাতে সাধারণত এমনিতেই হয়ে যায়, এমনিতেই করা যায়, বা এত ডিপলি কোনো ইয়াতে যাওয়া লাগে না। কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট যেহেতু অতটা অ্যাডভান্স বা গ্রাফিক ডিজাইনের জন্য করা হয়নি, জাস্ট একটা রিপ্রেজেন্টেশনের জন্য করা হয়েছে। সো এইখানে আমাদেরকে একটু ভিতরে একটু কষ্ট করে এই কাজগুলো করতে হয়। আর এরপরে আমাদের আমরা যদি চাই তাহলে এখান থেকে শেপ গুলো আমরা চেঞ্জ করতে পারি, যে ওই জায়গায় আমি সেম শেপের জায়গায় যে অন্য কোনো একটা শেপ চাই, তো সেই শেপটাও আমি নিতে পারবো, বা ইনস্ট্যান্ট আমি চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে টোটালি শেপ টুলের কাজ। তোমরা আমার যেটা রিকমেন্ড থাকবে, তোমরা এই শেপ টুলের সব টুলগুলা নিয়ে কাজ করবে, লাইন থেকে একবারে প্রথমে লাইন থেকে শুরু করে একবারে অ্যাকশন বাটন পর্যন্ত। তোমরা সবকিছু একটু চেষ্টা করবা, দেখবা যে অনেক মজার মজার কিছু কাজ করা যায়। আর তোমরা এই কাজগুলা কোথায় থেকে ইন্সপিরেশন নিবা সেটাও আমরা কালকের সেশনে আরো সুন্দর করে দেখাবো। তো তারপরে যে বিষয়টা আছে পাওয়ার পয়েন্টের টেক্সট, আমরা সাধারণত পাওয়ার পয়েন্টে তো অনেকেই টেক্সট ইউজ করে থাকি, যে টেক্সট গুলা কিরকম হবে না হবে এগুলাও আমাদের একটু দেখা উচিত আসলে। কিছু কাজে লাগে যে টেক্সট গুলা অনেক বেশি করে ফেলি আমরা প্রথম প্রথম, আসলে এটা ঠিক না। পাওয়ার পয়েন্টে যতটা সম্ভব টেক্সট কম রাখা উচিত। তো কি রকম টেক্সট আমরা ইউজ করতে পারি এবং কোথায় থেকে টেক্সট গুলা ইউজ করতে পারি এই বিষয়টা আমরা সুন্দর করে দেখবো। তো টেক্সট বিষয়ের জন্য যেহেতু তোমরা বিগিনার, এই কারণে আমি প্রেফার করবো যে তোমরা ওয়ার্ড আর্টটা ইউজ করো। যদি ওয়ার্ড আর্টটা ইউজ করো তাহলে দেখবে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাওয়া যায়। তো এখানে তোমরা প্রথমের দিকে যে যেমন তেমন আমার চোখে এটা ভালো লাগতেছে আমি এটা ইউজ করব ওইটা ইউজ করব এরকম না করে, জাস্ট একটা বেসিক ডিফল্ট যে কালারটা আছে ওইটা ইউজ করবা, জাস্ট ব্ল্যাক। এটা যদি ইউজ করো তো এইখানে তুমি একটা অপশন পাবা যে তোমার একটা টেক্সট বক্স চলে আসবে, তুমি চাইলে এখানে এডিট করেও লিখতে পারো, বা সরাসরি কিবোর্ড থেকে যদি টাইপ করো তাহলে সেটাও পারবা। তো আমি এটা টাইপ করলাম। তো
এইটা টাইপ করার পরে আমি আসলে এখানে একটা কনফিউশন থাকে, ঠিক আছে? এটা কিন্তু একটা টেক্সট বক্স, একটা বক্স, আবার কিন্তু এখানে টেক্সটও আছে। যদি আমি এটা ক্লিক করি তাহলে কিন্তু বক্সটা সিলেক্ট হচ্ছে। এখানে সমস্যাটা কোথায় হয় এটা আমি বলে দিই একটু। যদি হোমের আন্ডারে যাও দেখবা যে এখানে এ বি লেখা এরকম একটা কালার আছে, ঠিক আছে? বা আমি চাইলে এটাকে কিন্তু ফিলও করতে পারি। তোমরা যদি এইরকম যাও এখানে কালার যদি দাও তাহলে দেখো যে পুরো বক্সটা ফিল হয়ে গেছে, কিন্তু আসলে আমরা এরকমটা অনেক সময় চাই, অনেক সময় চাই না। আমরা চাই যে শুধু আমার যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলা কালারফুল হবে। এই কারণে তোমাদেরকে করতে হবে কি, যে বক্সটার ভিতরে সিলেক্ট করতে হবে যে ওয়ার্ড গুলো আছে, লেটার গুলো আছে, এগুলাকে সিলেক্ট করে দেন এই যে এ লেখা আছে দেখবা এখানে, এখানে চাপ দেওয়ার পর আমরা বিভিন্ন কালার প্যাটার্ন পাবো, এগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। তাছাড়াও আমরা অন্য আরেকটা অপশন পাই, যেমন এর আগে বলছিলাম ফরম্যাট শেপ নামে যেটা আছে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বা ফরম্যাট শেপ, ফরম্যাট রাইট, এরকম সবকিছুই থাকে। তোমরা সিলেক্ট করার পর দেখো যে প্যানেলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এর ডান সাইডে দেখবা একদম টেক্সট অপশন আছে, এটা যদি রাখো তাহলে দেখবা এখানে সবকিছু দেখাবে যে কি ফিল করতে চাও বা কি চাও না, এখানে সবকিছু দেখাবে। তো আমি আপাতত এটাকে একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তারপর এখানে দেখো ফিল করা আছে ব্ল্যাক ফিল, আমি চাইলে এখান থেকে ওই ফিলটাকে চেঞ্জ করতে পারি। তারপর আমার যে কোনো কালার পছন্দ হলে সেটাকেও আমি এখান থেকে আই ড্রপার দিয়ে সেই কালারটা নিতে পারি। আই ড্রপারটা মূলত অনেকটা ইউজফুল একটা টুল, যেটা মনে করো তোমার একটা ওয়েবসাইটে ঢুকলা, ওয়েবসাইটে কালারটা তোমার পছন্দ হলো, তুমি জাস্ট ওটা স্ন্যাপিং করে নিয়ে এসে পাওয়ার পয়েন্টে নিয়ে এসে আই ড্রপার দিয়ে কালারটা ইউজ করো। এরকমটা অনেক ক্ষেত্রেই করা যায়, যে আমরা দেখি যে অনেক ব্যানারে ওই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগতেছে, আমি ওই কালারটা ইউজ করব, তো তোমরা সিম্পলি এই টেকনিকটা ইউজ করতে পারো আই ড্রপার টুলে। তো এরপরে যে আছে টেক্সটে গেল, আমরা যে ফরম্যাট শেপের দেখলাম ফিল, তারপর হচ্ছে আউটলাইন আছে, এরকম টেক্সটেরও সেম কাহিনী আছে, যে তোমরা এখানে চাইলেও লাইনও ইউজ করতে পারো। আমি চাচ্ছি না যে পাওয়ার পয়েন্ট একবারে বোল্ড হয়ে থাকুক, আমি নো ফিল দিলাম, আর লাইন একটু বাড়াই দিলাম। এখানে দেখো হোয়াইটটা আছে, আমি হোয়াইটটা কমাই দিলাম, দেখো তখন জাস্ট একটা এরকম লেখা চলে আসছে, যে লাইন দিয়ে আমি একটা ওয়ার্ড অ্যাড করছি। তো এই জিনিসটাও কিন্তু অনেকটা ইফেক্টিভ একটা কাজ। তোমরা এখান থেকে যদি চেষ্টা করো যে আমাদের ব্যানারটা যদি দেখো, ব্যানারটার মধ্যে কিন্তু এরকম অনেক কাজই করা হয়েছে, বা আগেও যে ব্যানার গুলো দেওয়া হয়েছে এইখান থেকে কিন্তু এই সিস্টেমে কাজগুলো করা হয়েছে। আর এরপরে আমি যদি সলিড ফিলে রাখি, সলিড ফিলের পর আমি গ্রেডিয়েন্ট ফিলটাও দিতে পারি। গ্রেডিয়েন্ট ফিলটা মূলত একটু কমপ্লেক্স, আর গ্রেডিয়েন্ট ফিল তারপর কালার কম্বিনেশন এইসব নিয়ে আমাদের কালকের আর সেশনটার মধ্যে আবার ডিপলি কথা হবে। তো সেই সেশনটা তোমার তো থাকবা। আর আমরা এটা তো দেখলাম সাধারণত আমরা যে ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করতে পারি। তো ওয়ার্ড আর্ট ছাড়াও আমাদের আরো টেক্সটের কিছু অপশন আছে, সেটা হচ্ছে এখানে টেক্সট বক্স। এখানে দেখবা যে টেক্সট বক্স নামে একটা এই যে ট্যাব যে টুল আছে, তো তোমরা যেখানে শেপ টুল দেখছো সেখানে এখানে টেক্সট বক্স আছে। এখানে যদি ওইখানে ক্লিক করে এখানে যদি ড্র্যাগ করো তখন দেখবা যে এখানে একটা টেক্সট বক্স সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি চাইলে আমার ইচ্ছা মতো রাইট আপ করতে পারি। তো আমি যেহেতু নর্মালি কোনো কিছু স্লাইড বানাচ্ছি না, আমি র্যান্ডমলি কিছু ওয়ার্ড নিচ্ছি। যেমন পাওয়ার পয়েন্টের একটা কোড আছে, আমি যদি ইকুয়েশন দিয়ে লরেম লিখি, নিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, ওয়ার্ডার নিজে থেকে আমাকে একটা রাইট আপ করে দেবে। এটা হয় কি, যখন কেউ মক আপ ডিজাইন করে বা কোনো টেমপ্লেট ডিজাইন করতেছে তখন তো আমাদের কাছে সবসময় রাইটিং থাকে না যে আমরা কি লিখবো, তখন জাস্ট এটা ডিফল্ট একটা রাইটিং এটা থেকে যায়, আমরা বিভিন্ন ভাবে এটা দেখতে পারি বা এটা নিয়ে আমি কাজ করতে পারি। তো এইটা হচ্ছে সেরকম একটা টেক্সট। এখানেও আমি সেম ভেরিয়েশন পাবো, আমি যে এইটা যে দেখলাম ওয়ার্ড আর্টে যেভাবে কাজ করলাম, এখানেও আমি সেম কাজই করতে পারবো। তো এইখানে দেখো যে কাজ করার গুলোর পর যে এখানে কিছু অপশন আছে, যে অ্যালাইনমেন্ট কিছু আছে, যে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট করা হয়, এগুলোকে সাধারণত একটা করে প্যারাগ্রাফ বলা হয়। আর এটা তো সাধারণত তোমরা বুঝলে ওয়ার্ড আর্ট, এটা ক্রস করে দিলাম। এরপরে আমরা ওয়ার্ড আর্টটা টেক্সট বক্সটা নিয়ে একটু কাজ করি। এখানে আমি একটু ডিসকাস করে দিই সবকিছু, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, এখানে দেখো সবকিছুই লেফট অ্যালাইনমেন্ট করা আছে, তুমি চাইলে এটাকে মিডল অ্যালাইনমেন্টও করতে পারো, আবার লেফট রাইট অ্যালাইনমেন্টও করতে পারো, তোমার সুবিধার্থে তোমার যেটা মনে হয় যে বেনিফিটেড ওইটাই তুমি করবা। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে তুমি যতটুকু অংশ অ্যালাইনমেন্ট করতে চাও অতটুকু অংশ সিলেক্ট করে রাখবা। যদি না করতে চাও তাহলে তুমি জাস্ট বক্সটার উপরে সিলেক্ট করে একবার ড্র্যাগ করে নিবা,
বা একবারে সরাসরি এখান থেকে যদি সিলেক্ট করো এখানেও হয়ে যাবে। তো এইটা হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা। আর অ্যালাইনমেন্টের ক্ষেত্রে তোমরা টেক্সট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে মাথায় রাখবে কি, যাতে মনে করো এইটা তুমি দিছো রাইট অ্যালাইন্ড, এইটুকু আমি দিতে চাইতেছি হচ্ছে লেফট অ্যালাইন্ড, এই জিনিসটা কিন্তু অনেক হিজিবিজি লাগবে। যে যখন কেউ পড়বে তখন কিন্তু এক সাইড থেকে পড়া শুরু করবে, কিন্তু সে বারে বারে মনে করবে না যে আমি এই পাশ থেকে শুরু করব করে আবার এই পাশে আসবো। তো যেখান থেকে তোমরা শুরু করো, যে যে কোনো ভাবে একটা মূল কথা হচ্ছে যে কোনো একটা অ্যালাইনমেন্ট ইউজ করবে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি পাওয়ার পয়েন্ট টেক্সট গুলোকে একটু এই লেফট রাইট করে অ্যারো কি দিয়ে একটু কম বেশি করি, তখন দেখবো যে ওয়ার্ড গুলো অটোমেটিকলি বক্সে ফিল হচ্ছে। যদি আমি এরকমটা রাখি তখন দেখবো যে এখানে মাঝখানে কিছু গ্যাপ পাওয়া যাচ্ছে। আসলে এই গ্যাপ গুলা আমরা চাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে ফুল একটা টেক্সট বক্স হোক। তখন দেখবো যে এখানে দেখবো যে তার পাশে আরেকটা কলামের মতন জাস্ট একটা সিঙ্গেল কলাম বা একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মতো আছে। এইটাতে যদি ক্লিক করি তখন সবগুলো দেখবে একটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে, তোমার টেক্সট বক্স যতটুকু বক্সের সম্পূর্ণ অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমরা যখন একটা লেআউট দেখবো তখন এই জিনিসটা আমাদের অনেকটা ইফেক্টিভ হবে। আর আমরা চাইলে এখান থেকে পয়েন্টও ইউজ করতে পারি, যে আমি একটা পয়েন্ট নিব। এখানে যেমন এই যে পয়েন্টের অপশন আছে, অনেকেই দেখতে পারো যে পয়েন্ট গুলা, বা এখানে তোমরা নাম্বারিংও করতে পারো আলাদা আলাদা করে। তারপর তোমরা একদিকে রাইট শিফটও করতে পারো। এগুলা মূলত তোমাদের কাজের সুবিধার্থে তোমরা ইউজ করতে পারবে। আর এখানে যে অপশনটা আছে দেখবা যে টেক্সটের আন্ডারে, সেটা হচ্ছে স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং কতটুকু, এইটা মেজার করবে। বা তুমি যদি কাস্টমাইজ করতে চাও এটাও করতে পারবে। তো এই আমি মনে করো এইটা একটা লাইন আর এইটা একটা লাইন। তো এই লাইনগুলোর মধ্যে আমি চাচ্ছি একটু ডিস্টেন্সটা বাড়াইতে। এটা কিন্তু ডিফল্ট সাধারণত সবগুলা টেক্সটের ক্ষেত্রে 1 থাকে। আর তোমরা এর বেশি করতে পারবা কিন্তু কম করতে পারবে না। বা যারা গ্রাফিক ডিজাইনার একটু কাজ করে তারা এর চেয়ে কমও নিয়ে আসতে পারে বা ওভারল্যাপও করতে পারে। তো আমরা চাই না যে ওভারল্যাপ করতে, ওভারল্যাপ করলে জিনিসটা অনেক বাজে দেখা যাবে, একটু অড হয়ে যাবে। যেহেতু আমরা আমাদের জিনিসগুলা এই স্লাইড গুলা একটু কমার্শিয়ালি বা অফিসিয়ালি প্রেজেন্ট করব, সো আমরা ডিফল্টটা রাখার চেষ্টা করব। আমরা যদি চাই বাড়াইতে পারি, সমস্যা নেই, কিন্তু কমাবো না। টোটাল হচ্ছে ওয়ার্ডের এই বিষয়টা এখানে ক্লিয়ার। তো ওয়ার্ডের আমি আরেকটা বিষয় এখানে দেখাই, যেমন যেমন আমি এখানে পাওয়ার পয়েন্ট যেটা লিখছি টেক্সট, এখানে আমি চাচ্ছি, দেখবা যে অনেক ক্ষেত্রে দেখা যায় লাইনের স্পেসিং গুলো অন্যরকম হয়ে থাকে। যেমন এখানে যদি আমি একটু দেখাই, এখানে আমি পাওয়ার পয়েন্টটা লিখলাম। পাওয়ার পয়েন্টটা আমি চাচ্ছি যে এটা একটু কাছাকাছি না থেকে একটু বড় হোক বা একটু স্পেস থাক। তো তখন কি আমি ম্যানুয়ালি এই স্পেস দিব, এইরকম করে স্পেস দিয়ে যাব? এটা তো পসিবল না যদি অনেক বড় একটা লাইন থাকে। তো এইটার জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে স্পেসিং বলা হয় ওই কাজটাকে। লাইনের মধ্যে পার্টিকুলার একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসিংটা কতটুকু হবে সেটাও আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো। তার জন্য আমাদেরকে হোমের ট্যাবের আন্ডারে এখানে যদি দেখো যে এভি লেখা আছে, মানে কতটা স্পেসিং হবে এইটা লেখা আছে, ক্যারেক্টার স্পেসিং। এখানে যদি টগল ডাউন করি, এখানে কিছু ডিফল্ট সেটিং দেওয়া আছে, যে আমি ভেরি টাইট চাই নাকি নর্মাল টাইট চাই, নাকি একবারই নর্মাল যেরকম ডিফল্ট থাকে সেরকম চাই, নাকি একটু হালকা লুজ চাই, নাকি অনেক বড়, বা আমি যদি আরো বেশি স্পেসিং চাই তাহলে এখানে মোর স্পেসিং দেখবা অপশন আছে। এখানে যদি যাই, দেখবা তুমি যদি এক্সপ্যান্ড করতে যাচ্ছ বা বাড়াইতে যাচ্ছ, ওয়েটটা বাড়াইতে যাচ্ছ, তখন জাস্ট এখানে এই যে বাই যে লেখাটা আছে বক্সটা, এই বক্সটা যদি একটু আপারটা টগল ডাউন করো দেখবা যে বাইরে গেছে, এখানে এক্সপ্যান্ড লেখা আছে। তুমি চাইলে এটাকে কম্প্রেস করতে পারো বা নর্মালও রাখতে পারো। এটাকে যত আমি বাড়াবো আমার ওই টেক্সটটা তত বাইরে যাবে। আমি যতটুকু টেক্সট নিয়ে কাজ করতেছি আমি চাইলে অতটুকুই বাড়াইতে পারবো বা ছোট করে কমাইতে পারবো। এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এটা সাধারণত পিক্সেলের মধ্যে ডিপেন্ড করে, বা পাওয়ার পয়েন্টে মূলত সেন্টিমিটারে কাজ করে বা ইঞ্চিতে কাজ করে। তোমরা এগুলাকে একটু অনলাইনে কনভার্ট করে এখানে ইউজ করবা। আমরা আবারও বিভিন্ন ক্ষেত্রে দেখবো যে কিভাবে সেন্টিমিটার বা পিক্সেল গুলা কাজ করবে, বা আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করাইতে পারবো, সেটাও আমরা দেখতে পারবো যখন আমরা ব্যানার কোনো কোনো ব্যানার গুলাকে একটু ব্রেক থ্রু করার চেষ্টা করব, তখন এটা আরো সুন্দরভাবে আমরা দেখতে পাবো। তো এইটা ছিল তোমাদের টোটালি পাওয়ার পয়েন্টের যেটা মেইন টেক্সটের বিষয়টা। আশা করি এটা তোমরা বুঝতে
এটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। কিন্তু তোমরা চাইলেও এই যে এই স্লাইড গুলাকে কাস্টমাইজ করে আরো বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর কাজ করতে পারো। কিরকম, আমাদের যে সামনে ত্রিপলি ডে ছিল, ত্রিপলি ডে তে দেখবা যে পোস্টার প্রেজেন্টেশন আছে। এই পোস্টার প্রেজেন্টেশনটাও কিন্তু আমাদের এই পাওয়ার পয়েন্টে কাজটা করা হয়, কিন্তু কিভাবে করা হয় সেটাও আমরা দেখব। আর হচ্ছে আমরা সাধারণত ল্যাব রিপোর্ট গুলা যে বানাই, আমরা ওয়ার্ডে বানাই ল্যাব রিপোর্ট গুলা, আমরা কিন্তু ওটা পাওয়ার পয়েন্টেও করতে পারি। তারপর হচ্ছে আমাদের কিছু ব্যানার আছে, ব্যানারে যেমন একটা পিক্সেল সাইজ দিলাম যে 1080 বাই 920 এরকম যদি সাইজ দিলাম, এখানে কিন্তু আমি সেটাও এখানে কাস্টমাইজ করতে পারবো। মূলত পাওয়ার পয়েন্টটা ল্যাব রিপোর্টও আমরা বানাইতে পারবো, আমরা প্রেজেন্টেশনও দিতে পারবো, আমাদের রিজিউমে বা সিভি যে কোনো যেটাই বলি আমরা সেটাও করতে পারবো। তারপর পোস্টার প্রেজেন্টেশন যেটা দেয় পোস্টারটা তৈরি করতে পারবো এবং ব্যানারও তৈরি করতে পারবো। আর এই জন্য আমাদেরকে যাইতে হবে যে ইনসার্টের মধ্যে বা ডিজাইনের, ইনসার্টের পরে যে ডিজাইন আছে, ডিজাইনের পরে দেখবো যে স্লাইডের সাইজটা কিরকম হবে। আমার এই স্লাইডটা সাধারণত নর্মাল স্লাইডে আছে, আমি এই স্লাইড সাইজটা একটু কাস্টমাইজ চেঞ্জ করে দেখাচ্ছি। একটা নিউ স্লাইড নিয়ে এখানে একটা নিউ স্লাইড নিলাম, এখানে এটা ব্ল্যাঙ্কই রাখলাম। তো আমি চাচ্ছি যে এটা আমি A4 সাইজের একটা নিব। যদি ডিজাইনে যাই, ডিজাইন ট্যাবের আন্ডারে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। আমরা যদি এখানে ডিজাইন ট্যাবের আন্ডারে যাই, ডিজাইন ট্যাবের আন্ডারে দেখবো যে একবারে ডানের মধ্যে স্লাইড সাইজ লেখা আছে, এটা ক্লিক করলাম, তারপর কাস্টম স্লাইড সাইজ, তারপর এখানে টগল ডাউন করার পর এইরকম একটা ছোট উইন্ডো চলে আসবে। এখানে যদি আমি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো, সাধারণত আমাদের নর্মাল যে ডিফল্ট স্লাইড থাকে সেটা এরকম থাকে যে এটা এখানে ইঞ্চিতে দেওয়া আছে। তোমরা চাইলে এইটা বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারো বা, আর এখানে দেখবো যে ম্যাক্সিমাম একটা ভ্যালু থাকবে। আমাদের যেমন পোস্টার প্রেজেন্টেশন হয় ওইটা কিন্তু 48 ইঞ্চি বা 36 এরকম থাকে, যে লম্বাটা 48 হবে বা ওয়াইডটা 48 হবে, আর হাইটটা বা যেরকম রিকোয়ারমেন্ট দেয় ওই রকম হবে। তোমরা পাওয়ার পয়েন্টে 1 থেকে একবারে 56 ইঞ্চি পর্যন্ত তোমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো, কিন্তু আমাদের তো অত বড় দরকার নেই। আমরা মনে করো যে ল্যাব রিপোর্ট বানাইতে চাইতেছি সুন্দর করে, জাস্ট এখানে ওয়াইড স্ক্রিনে যাবো, টগল ডাউন করবা, A4 পেপার আছে, A4টা সিলেক্ট করে দিবা, দেন এটাকে পোর্ট্রেট মোডে নিবা, দেন এরকম একটা এনশিওর ফিট করে নিবা, যে একটা দেখবা সুন্দর একটা তোমার A4 পেজ একটা এখানে পেয়ে গেছে। আমরা অনেক সময় দেখি সাদা পেজে MS ওয়ার্ডে কিরকম যে শেপ গুলা নিয়ে অত কাস্টমাইজ করা যায় না, তো এখানে কিন্তু ওই রকম একটা সুযোগ পাবা। আমি সাধারণত ল্যাব রিপোর্ট গুলা, আমাদের সফটওয়্যার বেশ কিছু ল্যাব রিপোর্ট আছে, এই রিপোর্ট গুলো আমি সাধারণত পাওয়ার পয়েন্টেই করি, কারণ আমাদেরকে এই রিপোর্ট গুলা করার পর ওয়ার্ডে করতে গেলে আমার কাছে একটু অড লাগে, যে টানাটানি করা লাগে, আবার একটু উপরে বার গুলা রুলার গুলা নিয়ে একটু টানা হেঁচড়া করা লাগে। কিন্তু পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ওইটা নেই, তোমরা চাইলে এখানে অনায়াসে শেপ ইউজ করতে পারবা করে তোমাদের ডিজাইন টিজাইন যেমন ইচ্ছা একবারে কালার কম্বিনেশন করে তুমি যেমন ইচ্ছা তেমনই করতে পারবো। আর আমরা যদি চাই তাহলে এখানে আমি যেটা বললাম যে সিভি রাইটিং, সিভির মধ্যে রিজুমি একটা আছে, সেটাও মূলত পাওয়ার পয়েন্টে করা যায়। সেটা কিভাবে করা যায় সেটা আমরা সামনে দেখবো, জাস্ট তোমরা একটা ডেমো এখানে দেখতে পারো, যেটা আমি রিসেন্টলি একটা আমার বানাইছিলাম, যে এটা সিভি রিজুমি ফরম্যাটটা জাস্ট এইরকম একটা হবে। এটা কিন্তু পুরো পাওয়ার পয়েন্টে করা, তোমরা চাইলে এভাবেও করতে পারো। তো এগুলা কিভাবে করা যাবে, কিভাবে রিপ্রেজেন্ট করা যাবে আমরা সামনে আরো ডিটেলস দেখবো। তো আমরা কাস্টম যে স্লাইডটা আছে এটা অলমোস্ট কমপ্লিট। আর এখানে পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ, এটা এই সব বিষয়ে তোমরা অনেক ভালো জানো যে আসলে কিভাবে কাজ করে। তোমরা এখানে দেখো যে বিভিন্ন পেপার সাইজ আছে, তুমি লেটার নিতে চাও নাকি A3 A4 তারপর B4 যে কোনো পেজ নিতে চাও ব্যানারের জন্য। তবে তোমরা চেষ্টা করবে যে যদি কোনো কাস্টমাইজই করতে হয় তোমরা এগুলা ইঞ্চি গুলা নিজে থেকেই ম্যানুয়ালি এখানে রাইট করতে। আর তুমি এখানে কয়টা স্লাইড নিতে চাও একই রকম সেটাও এখানে তুমি ডিনোট করতে পারো, যে একটা নিতে চাও নাকি অনেকগুলা নিতে চাও। যদি অনেকগুলা নিতে চাও অতটা নাম্বার জাস্ট এখানে সিলেক্ট করে দিবা, তাতেই আনার। আর বেশি কিছু তোমাকে করতে হবে না, পাওয়ার পয়েন্ট অটোমেটিক্যালি তোমাকে অতটা স্লাইডই ওই সাইজের করে দিবে।
তো এই স্লাইডটা সাধারণত আমার ডিফল্ট স্লাইড, যার কারণে আমি এটা বাড়াচ্ছি না, বাড়ালে হয়তো একটু কম বেশি হয়ে যাবে, আবার নতুন করে একটু চেঞ্জ করতে হবে, তার কারণে আমি এটা এতটুকুই রাখতেছি। তো এটা ছিল আমাদের কাস্টমাইজেশন স্লাইড। এরপরে যে স্লাইডটা আছে সেটা হচ্ছে স্লাইডের লেআউট। আসলে লেআউটটা মূলত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে আমি ভিজুয়াল যে একটা জিনিস হচ্ছে, ভিজুয়ালটা কি রকম হচ্ছে, কতটুকু হচ্ছে, কিভাবে আমি দেখতেছি, আমার চোখে কিরকম লাগতেছে, এই জিনিসটা অনেক বড় একটা ম্যাটার করে। তো এখানে যদি হোম ট্যাবে তোমরা যাও, হোম ট্যাবের পরে দেখবা যে স্লাইড লেআউট নামে প্রথম একটা অপশন আছে। যে লেআউটের মধ্যে যদি ক্লিক করো, দেন এখানে দেখবো কয়েকটা ডিফল্ট লেআউট পাবো। এখানে দেখবো স্লাইড টাইটেল, যদি এরকম দাও এরকম আছে, তুমি চাইলে এখানে এটা সরাসরি আবার চেঞ্জ করতে পারো, টাইটেল এন্ড কন্টেন্ট। এখানে তুমি টাইটেল দিলা, তারপরে এখানে তুমি কন্টেন্ট দিলা, এটাও করতে পারো। বা আমি আপাতত একটা নিউ স্লাইড নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড। তো এখানে দেখবা যে বিভিন্ন শেপের আমরা এখানে দিতে পারি। সেকশন হেডার, যে হেডিং দেওয়ার জন্য আমি চাই কিনা, এটাও আমরা দেখতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে কম্পারিজন যদি করি, কম্পারিজন করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। মনে করো এখানে আমি একটা চার্ট দিলাম, এরকম একটা চার্ট দিলাম, আর এখানে আরেকটা চার্ট দিলাম। বা এই চার্টটা দিলাম, বা এখানে আমি টেবিলও দিতে পারি, তোমাদের ইচ্ছা আর কি, যেরকমটা তোমরা চাও। এই দুইটা চার্টের মধ্যে আমি আসলে একটু চাচ্ছিলাম যে কম্পেয়ার করতে। যারা মূলত একটু ব্যস্ততা বেশি থাকো, যে আসলে সময় দিছে টিচার এরকম করতে, এত সময়ের মধ্যে করতে করি নাই, ঘুরে বেড়াইছি, এখন আর কালকে আমার প্রেজেন্টেশন, আজকে আমার স্লাইড বানাইতে হবে, তারা সরাসরি এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারো। তবে সচরাচর আমি যেটা প্রিফার করবো, যে তোমরা টেমপ্লেট গুলা ইউজ না করে নিজেরাই সরাসরি, যাতে এগুলা একটু নিজেরাই প্র্যাকটিস করো, নিজেরাই একটা করে স্লাইড ক্লিয়ার বানাও, এইটা ট্রাই করবো একটু বেশি করে। তো এরপরে যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আসলে আমরা কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা টুলবারটা নিতে পারি। যে আমার দেখো এখানে উপরে অনেক কিছু আমি রাখছি, তো আমি কিভাবে রাখছি, আমার এই জিনিসগুলো একটু বেশি লাগে। যেমন ফরম্যাট শেপ তোমাদেরকে যেটা দেখালাম, আমি যদি এটা কেটে দেই, দেখবা যে উপরে যদি এটাতে ক্লিক করি, ফরম্যাট শেপের একটা, এখানে ক্লিক করে যদি ফরম্যাট শেপে যাই বা অ্যালাইনমেন্ট যাই বা টেক্সট বক্স নিতে যাই, সরাসরি এরকম একটা আসবে। বা এখানে যদি একটা অবজেক্ট থাকে, অবজেক্টের আমি ফরম্যাট শেপ নিতে পারি, যে সরাসরি যে আমি বারবার মাউসের রাইট ক্লিক করব করে আবার ফরম্যাট শেপে যাব, এরকম না করে আমি একবারই নিতে পারি। তো এইটা কিভাবে করা যায় এটা আমরা দেখব। তোমাদের হয়তো পাওয়ার যে উইন্ডোটা আছে ওইখানে এইটা নাই। তো এইটা আনার জন্য আমাদেরকে সাধারণত এখানে যে ফাইল আছে, ফাইলের মধ্যে যাইতে হবে। ফাইলের পরে দেখবো যে এখানে আমাদের অপশনের একটা একবারে শেষে দেখবো যে অপশন লেখা আছে, অপশনের মধ্যে যাই। দেন এখানে দেখবা যে তোমরা কুইক অ্যাক্সেস বা অ্যাক্সেসিবিলিটি এরকম কিছু লেখা আছে, আরো অনেক কিছু কাস্টমাইজের অপশন আছে, তোমরা এটা দেখতে পাবো। যে কাস্টমাইজ রিবন যেটা আছে, এখানে যদি যাও, গিয়ে এটাকে টগল ডাউন করে অল কমেন্ট এখানে দিবা। তারপর তোমার ইচ্ছা মতো তোমার কোন কাজটা বেশি লাগে, কোন টুলসটা তোমার সবচেয়ে বেশি লাগে, তুমি জাস্ট ওইটাকে ক্লিক করবা, ক্লিক করে ডান সাইডে পাঠিয়ে দিবা। বাস তোমার এতটাই কাজ। যে আমি যদি অ্যালাইনমেন্টের টুল চাই, সেটা আমি কোন অ্যালাইনমেন্ট চাই এটা ক্লিক করলাম, করে এখানে অ্যাড করে নিলাম। এটা মূলত অ্যাড হয়ে যাবে। যে কিছু কিছু অপশন আছে যেটা গ্রুপলি অ্যাড হয়, ঠিক আছে, যে গ্রুপ করা থাকে, গ্রুপ ছাড়া এটা অ্যাড হয় না। তো ওইগুলো সাধারণত অনায়াসে অ্যাড হবে না, একটু কাস্টমাইজ করতে হবে সাধারণত। আর তাছাড়া যে বাকি যে অপশন গুলো তোমাদের এখানে আছে, যেমন হচ্ছে চেঞ্জ কালার, কালার ফিল, এগুলো তোমরা সরাসরি অ্যাড করতে পারো। কারণ আমার এখানে এটা অ্যাড হচ্ছে না, কারণ আমি এটাকে গ্রুপ করে রাখছি টোটালি একটা। তো পুরা যতটুকু স্পেসটা থাকে আমি এটাকে একবারে গ্রুপ করে নিছি, এটা মনে করো এখান থেকে অ্যাড হবে না। আর কাস্টমাইজ টিউটোরিয়াল যে অল ট্যাবের মধ্যে যদি যাই, এখানেও আমরা অনেকগুলো অপশন পাবো, যে ম্যানুয়ালি সিলেক্ট করা, যে কোন কোন অপশন গুলো কোথায় কোথায় থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার যে রিবনটা আছে সেটা হচ্ছে এই প্যানেলটা। সাধারণত আমি যে মাউস দিয়ে যেটা দেখাচ্ছি, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, তারপর ডিজাইন ট্যাব, এইটা। আর আমার উপরে যে অপশন গুলো আছে এইটা দেখবা যে কুইক অ্যাক্সেস টুলবারে গেলাম, এইটার মধ্যে ওই অপশন গুলো আছে। তো এইখানে যে ইনক্রিজ ফন্ট সাইজটা যদি আমি ইউজ করি,
তাহলে দেখবো যে এখানে অ্যাড যদি ক্লিক করার পর অ্যাড হয়ে গেছে, অ্যাডে ক্লিক করলাম, এখানে চলে আসলো। দেখবা যে এটা একবারে ওকে করার পর আমাদের সরাসরি ওইখানে নিয়ে যাবে যে এটা ঠিক আছে। দেখো এখানে এখন অ্যাড এর একটা অপশন আছে। আমি যদি এখানে একটা ওয়ার্ড নেই, দেখি, এখানে যে করলাম, সিলেক্ট করে এটাকে বাড়াইলাম, অটোমেটিকলি আসছে। আমার এখানেও আছে ওইখানেও আছে, আমার যখন যেটা সুবিধা হয় আমি অনায়াসে এই জিনিসটা ইউজ করতে পারবো। তোমাদের যে কাজ করতে করতে যে কাজগুলা একটু বেশি লাগে, যেমন অ্যালাইনমেন্ট টুল গুলা লাগে, ফরম্যাট শেপটা লাগে, তারপর ফরম্যাটের ফন্ট গুলা চেঞ্জ করতে লাগে, এটাকে যদি তুমি অন্য ফন্টে নাও সেটাও তুমি করতে পারবা। যে আমি টাইমস নিউ রোমান নিলাম, এটা অনায়াসে সেখান থেকেও করতে পারবো তোমাদের ইচ্ছা মতো। সেইটা ছিল পুরোপুরি কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। তারপরে যে কাজটা আছে সেটা হচ্ছে ইনসার্টিং একটা ফাইল বা কাস্টমাইজিং। আমি একটা ফাইল এখান থেকে সরাসরি ইনসার্ট করতে পারবো। বিভিন্ন উপায় আছে পাওয়ার পয়েন্টে এটা ইনসার্ট করার। আমরা টোটালি দেখার একটু চেষ্টা করব প্রথম থেকে। আমি যদি এখান থেকে হোম ট্যাবের পর ইনসার্টের ট্যাবের আন্ডারে যাই, ইনসার্টের মধ্যে গিয়ে দেখবো যে পিকচার লেখা আছে। আমি যদি পিকচার অ্যাড করতে যাই, পিকচারের মধ্যে যাব, গিয়ে আমার ডিভাইস থেকে করতেছি, তার মানে আমার ডিভাইস থেকে। তারপর এখানে আমার যেখানে আমার একবারে কম্পিউটারের মাই কম্পিউটার লোকেশন দেখাবে, আমি যেখানে আমার পিকচার আছে মনে হয় সেখান থেকে আমি জাস্ট এটা ওপেন করে নিব। যেমন আমি চাচ্ছি এই পিকচারটা আমার ওপেন হোক। আর এই পিকচারটা আমি কাস্টমাইজ করতে পারবো কিভাবে, যেমন শিফট, যদি আমি চাই না যে পিকচারটা একটু হ্যাকা বেঁকা এরকম হোক বা চেপে যাক বা একটু বের হয়ে যাক, যেমন নর্মালি ফন্ট ছিল সেমনই থাক, তখন আমি শিফট ইউজ করব। শিফট ধরে একবারে কর্নার থেকে ড্র্যাগ করব, তখন যে মেইন যে পিকচারটা যে রকম ছিল ওই রকমই আসবে। আমি চাইলে এটাকে ক্রপও করতে পারি। ক্রপ করার জন্য এখানে জাস্ট ক্লিক করবা, ক্লিক করার পর দেখো যে পিকচার ফরম্যাট আছে, পিকচার ফরম্যাটের আন্ডারে লাস্টে একবার দেখবা যে এটার ক্রপিং অপশন আছে। আর পাওয়ার পয়েন্টের ডিফল্ট যে যদি তোমরা ওই যেটা পিকচার অ্যাড করবা ওইটা যদি পুরা স্লাইডটা মিলে অ্যাড করতে চাও, এটার জন্য ডিফল্ট যে রেশিওটা আছে সেটা হচ্ছে 16:9। এটা যদি তুমি ক্রপ করো তাহলে এই সেকশনটা তুমি পুরোপুরি একটা স্লাইডে অ্যাটাচ করতে পারবা। যদি তুমি পুরা টান দাও, পুরাটাই একটা স্লাইড কভার করবে। তো এটা তোমাদের উপর ডিসাইড করবে তোমরা আসলে কি চাও, কি রকম ভাবে কাস্টমাইজ করতে চাও। আর তোমরা এটাকেও বাড়াইতে পারবা, যদি শিফট চাপে একটু অ্যারো কি চাপো তাহলে দেখবা বাড়তেছে কমতেছে, আপ ডাউন করলে একই ভাবে কাজ করবে, এবং কন্ট্রোল যদি চাপো তাহলে সাইডে যাবে। তোমরা অ্যারো কি গুলা দিয়েও এটাকে ইউজ করতে পারবে তোমাদের ইচ্ছা মতো। তো এটা গেল পিকচার। পিকচারের পর আর আমরা চাইলে পাওয়ার পয়েন্টে সুন্দর করে স্ক্রিনশটও নিতে পারি। আমরা সাধারণত স্ক্রিনশটের জন্য অনেক এখানে বাটন যেটা আছে, কন্ট্রোল স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন একটা আছে কিবোর্ডের মধ্যে, ওটা চাপলেও হয়, বা আমরা পাওয়ার পয়েন্টেও স্ক্রিনশট নিতে পারি। সেটা নেওয়ার জন্য আমি কি করব, যে এইখানে দেখবো যে স্ক্রিনশট একটা অপশন আছে। তো এর আগে যেটা আমাকে কাজ করতে হবে, আমার আরেকটা ট্যাব খুলে রাখতে হবে এই পাওয়ার পয়েন্টের আন্ডার, পরে নিচে যে একটা ট্যাব খুলে রাখতে হবে কোন ট্যাবের আমি স্ক্রিনশট নিতে চাই। আমি যদি এখন স্ক্রিনশটে ক্লিক করি, দেন স্ক্রিন ক্লিপিং এটা যদি ইউজ করি, আমাকে এখান থেকে সরায় নিয়ে যাবে। নিয়ে গিয়ে একবার আমি কতটুকু স্ক্রিনটা কাটতে চাই এখান থেকে আমি জাস্ট কেটে নিলাম। তারপর আমার যতটুকু দরকার আমি এখান থেকে ক্রপ করে নিতে পারবো। আমার মনে হয় যে এতটুকু দরকার, আমি এতটুকু নিই। এটা এখন ক্রপিং হলো, আমার স্ক্রিনশটটা হলো। বা আমি সরাসরি ওয়েবসাইট থেকেও একবারে করতে পারি। সেটা হচ্ছে কিভাবে, এখানে আবার ইনসার্ট ট্যাবে গেলাম, স্ক্রিনশটের নিচে টগল ডাউন করলাম, আবার স্ক্রিন ক্লিপিং এর পর আমার যদি কোনো অ্যাপস রানিং করে রাখি, যেমন আমি ক্রোমটা একবার রানিং করতেছি, এইটা আমার নিচে আছে, তার উপরে আমি এই পাওয়ার পয়েন্টের এই স্লাইডটা আমি এখানে উপরে রাখছি। আমি যদি আবার স্ক্রিনশট নিতে চাই তাহলে এখানে যাব, দেখবো স্ক্রিন ক্লিপিং এর জন্য আমার ক্রোমের ট্যাবটা অন করে দিল। তো আমি যতটুকু চাই আমি অতটুকু এখান থেকে কেটে নিতে পারবো। বা স্ক্রিন ক্লিপিং এর জন্য আরো একটা ইফেক্টিভ আছে, তোমরা যদি মাই কম্পিউটারে স্ন্যাপিং টুল নামে একটু সার্চ করো, দেখবা যে এই যে স্ন্যাপের একটা টুল চলে আসছে। এটা নিউ করবা, নিউ করে এটা কাটবা যতটুকু ইচ্ছা করে, এটাকে কপি করতে পারো। কপি করে
তুমি এখানে আবার পেস্ট করে দিতে পারো, সেম কাজ করা যায়। তোমরা দেখো অনেক সময় যেটা করো আর কি, যারা যারা একটু জানো তারা এটা করো যে ক্লাসের মধ্যে এটা চলতেছে, একটা লেকচার দিতেছে, লেকচারটা আমি খাতায় না তুলে একবার এরকম করে ক্রপ করে নিই। অনেক সময় আর কি এটা একটু সুবিধাই হয়। তবে ক্লাসে চেষ্টা করো যে কন্টিনিউয়াস পারফরমেন্স দেখানোর জন্য, যে এইসব ক্লিপিং টিলিপিং ইউজ না করে ক্লাসগুলা হ্যান্ড নোট করার জন্য। আর আমরা চাইলে এখানে অডিও ভিডিও এগুলাও অ্যাড করতে পারি, বা সাউন্ড রেকর্ড নিজেরাও দিতে পারি। সাউন্ড রেকর্ডের ব্যাপারটা কেন আসলো, যে অনেক সময় আমাদের টিচাররা চায় যে শুধু পাওয়ার পয়েন্ট স্লাইডটা সরাসরি রেকর্ড করে আপলোড করে দিতে। সো ওইটা আমরা করতে পারবো। ওইটার জন্য যে আমরা এখানে যাবো, যে ইনসার্টের মধ্যে যাব, গিয়ে দেখবো যে ভিডিও অডিও এরকম আছে, যাতে আমি স্যার যখন স্লাইডটা প্লে করবে তখন যেন সরাসরি ওইটা চলে আসে। আমি যদি অডিও একটা এখানে দিতে চাই, অডিও ক্লিক করব, অডিও ফ্রম মাই পিসি, পিসি করার পর আমি যেখানে রাখছি অডিওটা সেটাও এখানে দিতে পারবো। যেমন আমি যদি এইটা দিই, এইটা এখানে দিলাম, এটাকে আমি কাস্টমাইজ প্লে এখানে প্লে করেও দেখতে পারবো। সাউন্ডটা একটু কমাই দিচ্ছি, মনে হয় শুনতে পারছো তোমরা? সাউন্ড কি শোনা গেছে? হ্যাঁ ভাইয়া। জি ভাই, চলে গেছে। তোমরা এখানেও আর কি এটা করতে পারো। আর ভিডিওর ব্যাপারটা হচ্ছে, তোমরা চেষ্টা করবা ভিডিওটা না অ্যাড করা, কারণ ভিডিও গুলা অ্যাড করলে সাধারণত পাওয়ার পয়েন্ট ভারী হয়ে যায়। বা তোমরা এখানে স্ক্রিন রেকর্ডিং করেও অ্যাড করতে পারো। এটা কি রকম, যে আমি স্ক্রিন রেকর্ডিং অ্যাড করলাম, করে আমি এখানে যতটুকু স্ক্রিন রেকর্ড করতে যাচ্ছি অতটুকু যদি এখানে রেকর্ড অপশনে চালু করে দিই, যা করব তাই স্ক্রিন রেকর্ড করে যাবে একবারে। দেন সরাসরি আমাকে পাওয়ার পয়েন্টে যে স্লাইডের মধ্যে এসে নিয়ে আসবে। তবে এগুলা স্ক্রিন রেকর্ডিং, তারপর হচ্ছে ভিডিও এখানে অ্যাড করা, এগুলা দিয়ে ভিডিও অ্যাড করা যদি ছোট ভিডিও হয় তাহলে মোটামুটি অনেক ভালো কাজ করা যায়। তাছাড়া তোমরা চেষ্টা করবা যে নর্মালি যদি ভিডিও তোমাদেরকে দেখাইতেই হয়, সেটা তোমরা আলাদাভাবে দেখার চেষ্টা করবা, অন্য ফাইল থেকে সরাসরি ওপেন করে। তারপর সেভিং যে ফাইল, আমরা সাধারণত পাওয়ার পয়েন্ট যে এইরকমই যে আমার স্লাইড পিপিটি ফাইলে কাজ করবার বিষয়টা এমন না। আমরা কাজ আমার চাহিদা অনুযায়ী যে জেপিজি থেকে একবারে সবকিছুই করতে পারি। যেমন এখানে যদি আমি ফাইলে যাই, ফাইলের পরে দেখবা যে সেভ অ্যাস আছে, সেভ অ্যাস এর পর ব্রাউজ আছে। ব্রাউজ আমি কোথায় করতে চাই, আমি ডেস্কটপে রাখতে চাই, যেমন ডেস্কটপে গেলাম। ডেস্কটপের পরে দেখলাম যে এখানে অপশন আছে, কয়েকটা অপশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট ম্যাক্রো এনেবল, এগুলো অনেক আগের ভার্সন। এখানে সরাসরি পিডিএফ ও করতে পারবো। তারপর পাওয়ার পয়েন্ট টেমপ্লেট বানাতে চাই কিনা, এটা বিষয় একটু কমপ্লেক্স, এটাতে আমরা যাব না। নর্মালি এদিক যে জেপিজি, পিএনজি, তারপর গিপ আছে, আমরা যেমনটা চাই আর কি। যদি আমি এখানে জেপিজি তে যাই, জেপিজি তে ক্লিক করলাম, এখানে এটা ডেস্কটপে আমি রাখলাম এবং সেভ করার পর আমি একটা করতে চাই নাকি সবগুলা করতে চাই। যদি সবগুলা করতে চাই, সে আমাকে মনে করো যে একটা ফোল্ডার করে এখানে দিয়ে দেবে। যদি আমি ডেস্কটপে নিয়ে যাই তোমাদেরকে, ডেস্কটপে তোমরা একটা ফোল্ডার দেখতে পারবা। এই দেখো, ফোল্ডারের মধ্যে সবকিছু পাওয়ার পয়েন্ট একটা অনেক সুন্দর করে এখানে একটা একটা করে আলাদা আলাদা করে দিয়ে দিছে। আর পিডিএফ করতে চাইলে সেম কাজ, তোমরা পিডিএফ ও একই ভাবে করতে পারবা। সেটা হচ্ছে দেখবে কিভাবে রকম, ফাইলে যাবা, আবার সেভ অ্যাসে যাবা, ব্রাউজ করবা, দেন এটা সেম পিডিএফ, তারপর একবারে সেম। দেখো আমার পিডিএফটা সরাসরি ওপেন হয়ে গেছে। এখন এই যে পিডিএফটা সরাসরি দেখতে পাচ্ছ তোমরা। যে ল্যাব রিপোর্ট গুলা বা আমাদের রিজুমি গুলা বা পোস্টার প্রেজেন্টেশন গুলা যেগুলো দিই আমরা পিডিএফ ও অনেক সময় সাবমিট করতে হয়, সেগুলো তোমরা অনায়াসে পিডিএফ ও এখানে করতে পারো। তো এই বিষয়ে আমরা আরো একটু ডিপলি সামনে দেখবো। তো 1 মিনিট একটু আমি পরে কথা বলতেছি, 1 মিনিট। দুঃখিত একটু নয়েসের জন্য। তো এটা হচ্ছে টোটালি আমার পিডিএফ কাস্টমাইজ, তারপর জেপিজি, পিডিএফ,
পিপিটি ফাইল আমি যেমনটা চাই তেমনটা এখানে কাস্টমাইজ করতে পারবো। তো সেভিং ফাইলের বিষয়টা গেল। এতদূর পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া, মোটামুটি বুঝছি। বুঝবা প্লাস হচ্ছে তোমরা আরো যখন প্র্যাকটিস করবা তখন দেখবা আরো অনেক ইজি হয়ে গেছে। তো তারপরের বিষয়টা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল। অ্যালাইনমেন্ট সাধারণত এটা কি, এটা কোথায় পাওয়া যায় এবং এটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা দেখব। অ্যালাইনমেন্ট করার জন্য আগে আমাকে কিছু অবজেক্ট লাগবে। যেমন আমি একটা শেপ, র্যান্ডম কিছু শেপ নিচ্ছি এখানে। কিছু শেপ নিয়ে রাখতেছি। এটা হচ্ছে জাস্ট মনে করো যে র্যান্ডমলি ভাবে এখানে আছে, আমি চাচ্ছি যে এটা একটা লাইন বরাবর থাক। বা আমরা যখন অনেকগুলো শেপ নিয়ে কাজ করব তখন দেখবো যে এটাকে একটা একটা করে কি আমি লাইনে নিয়ে আসবো, একটা একটা করে লাইনে নিয়ে আসলে জিনিসটা কেমন। আর তোমরা যে এখানে দেখতেছো যে আমি যখন একটা শেপকে নড়াচ্ছি সাথে কিছু লাল দাগের কিছু গাইডলাইন আসতেছে, এটা সাধারণত বলে স্মার্ট গাইড বলে। স্মার্ট গাইড সাধারণত তোমাদের নর্মালি ডিফল্টই ওপেন করা থাকে। তারপরও যদি কারো না থাকে তখন তোমরা এখানে লেফট ক্লিক রাইট ক্লিক করবা মাউসের, করে দেখবা যে এখানে নর্মালি রাইট ক্লিক করার পর স্মার্ট গাইড নামে একটা অপশন আছে। বা এখান থেকে তুমি যদি ভিউ এ যাও, ভিউ এর মধ্যে যদি গাইড লিখে রাখো তাহলে দেখবা যে গাইড অন থাকে। বা এখানেও তুমি পাইতে পারো, এই যে একবারে গিফট আছে সবকিছু এখানে, গাইড গিফট, তারপর স্মার্ট গাইডলাইন, এটা সবকিছু আছে। তবে এটা সবাই ওপেন করে দিয়ে রাখবা, এটা সুবিধা হয় কাজগুলো আমাদেরকে আর কি ম্যানুয়ালি পাওয়ার পয়েন্টে দেখাই দেয় কিভাবে কাজগুলো করতে পারবো। তো এই হচ্ছে আমার 3টা শেপ নিছি। শেপটা আমি চাচ্ছি যে একটা লাইন বরাবর অ্যালাইনমেন্ট থাকে, বা আমি একই রকম শেপ নেই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি সেম ভাবে ওই যে ডিসিলেক্ট তোমাদেরকে দেখাইছিলাম ওইটাই করতেছি। এখন এগুলোকে একটু র্যান্ডম করে দিচ্ছি। তো এটা হচ্ছে 4টা শেপ আছে আমার এখানে, আমি চাচ্ছি যে এটা এক লাইনে থাকে। তখন আমি কি করব, এই 4টা শেপকে আমি আলাদা আলাদা করে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল ও প্রেস করতে পারি বা শিফটও ইউজ করতে পারি। আমি শিফটটা বেশিরভাগ ইউজ করি, কারণ কন্ট্রোল হয় কি অনেক সময় মাউসের আমি এটা ওয়্যারলেস মাউস ইউজ করি, যার কারণে একটু বেশি কাজ করে মাঝে মাঝে, আবার একটু কম কম কাজ করে। এখানে একটা শেপ দুইটা হয়ে যায় অনেক সময়। ত্রিভুজটা ঝামেলা করতেছে। আচ্ছা, তারপরে এখানে 3টা সিলেক্ট করলাম, দেখবো যে এখানে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে। এখানে সিলেক্ট করার পর যদি অ্যারেঞ্জ এর মধ্যে ক্লিক করি, এটা হোম ট্যাবের আন্ডারে অ্যারেঞ্জ এর মধ্যে ক্লিক করার পর দেন দেখবো যে এখানে অ্যালাইন আছে। এখন আমি যাচ্ছি যে সোজা একই সোজায় থাক। আগে আমাকে এগুলা কি করতে হবে, মিডিল অ্যালাইন করে নিতে হবে, যে মাঝামাঝি করে নিতে হবে। জাস্ট মিডিল অ্যালাইন করলাম, যে একবারে এক লাইনে সোজা হয়ে থাকলো। বা আমি চাচ্ছি যে ডিস্টেন্স গুলো সমান থাকে। এটা করার জন্য কি করতে হবে, মনে করো একটার ডিস্টেন্স এখানে, একটার এখানে, একটার এখানে আছে, মানে একই রকম, একটার এক এক রকম ডিস্টেন্স। তো এটা ক্লিক করব এবং যতটুকু এর মধ্যে আমি ডিস্টেন্সটা করতে চাই, মানে প্রথম অবজেক্ট এবং লাস্ট অবজেক্ট এই দুইটার মধ্যে আমি আগে এই দুইটা ক্লিক করে নিব। ক্লিক করার পর আবার দেখাচ্ছি, প্রথমে প্রথম অবজেক্টটা ক্লিক করব, দেন কতদূর পর্যন্ত ডিস্ট্রিবিউট করতে চাই ওই অবজেক্টটা ক্লিক করব, দেন এটাকে এর মাঝে যে অবজেক্ট গুলো আছে এগুলাকে ক্লিক করব। ক্লিক করার পর আবার অ্যারেঞ্জের মধ্যে গিয়ে আবার যদি অ্যালাইনের মধ্যে যাই, দেখবো যে ডিস্ট্রিবিউশন হরিজন্টালি, যদি জাস্ট এইটা করি তাহলে দেখবা একবারে সমান হবে, এটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। সেম প্রসিডিউর আমার আসবে ইয়ার ক্ষেত্রেও, ভার্টিক্যালের ক্ষেত্রেও। আমি এটাকে একটু ছোট করে দিলাম। এটা দেখলাম যে এরকম এবড়ো থেবড়ো সব কিছু আছে। তো আমি আগে চাচ্ছি যে সবকিছু একটা লাইনে থাকুক। ক্লিক করার পর অ্যারেঞ্জ করলাম, অ্যালাইন করলাম, একবারে মিডল অ্যালাইন করলাম। তারপর এটাকে জাস্ট মিডিলে অ্যালাইন হয়ে গেছে সব, যেহেতু ভার্টিক্যালি এটা অ্যালাইনমেন্টটা একটু কমপ্লেক্সই হয় সাধারণত। এটাকে করার পর এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। দেখবা যে এখানে সেন্টার অ্যালাইনমেন্ট আছে, তার দেখবা সবকিছু একটার মধ্যে চলে আসছে। একটা করার পর এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা যদি নিচে নামায় নেই,
দেন আরেকটাকে নিচে আমি একটু উপরে তুলে নিব। নেওয়ার পর এখানে তো আমার সব অবজেক্টই আছে, প্রথমটা ক্লিক করলাম, পরেরটা ক্লিক করে একবার ড্র্যাগ করে মাঝখানে যেগুলো আছে সবগুলোরে ক্লিক করে দেন অ্যারেঞ্জ এর মধ্যে গেলাম, গিয়ে ডিস্ট্রিবিউশন হরিজন্টাল। জাস্ট এখন দেখবো যে সবগুলা সুন্দরভাবে একবারে হরিজন্টালি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। সো এইটা তোমরা অনেকটা ইফেক্টিভ ভাবে কাজে লাগাইতে পারবা যখন বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করবা, ঠিকঠাক একটা পজিশনে রাখতে চাবা বা একটা সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল রাখতে চাবা, তখন এই কাজটা অনেকটা ইফেক্টিভ হবে। যেমন এখানে একটা আমি নিলাম টুল, আর এখানে আমি মাঝখানে যাচ্ছি, কোনো কারণে মাঝখানে না হয়ে অন্য কোথাও হয়ে গেছে, বা আমি যদি শেপ টুলে ক্লিক করি, ক্লিক করে যদি কন্ট্রোল চাপ দিই, তাহলে আমি যেখান থেকে চাচ্ছি যে শেপটা শুরু হবে ঠিক সেখান থেকে একবারে শুরু হবে। বা কন্ট্রোলের সাথে যদি আমি শিফট চাপ দিই, তাহলে একবারে সেটা স্কোয়ার ভাবে চেঞ্জ হবে। তো এই দুইটা জিনিস আমি চাচ্ছি যে একটার মাঝখানে আরেকটা থাকে। তো এই ক্ষেত্রে আমি কি করব, দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার কোথায় যাব, হোম ট্যাবের আন্ডারে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জের পরে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টের মাঝখানে আমি যাব, দেন হচ্ছে একবারে সেন্টার। সেন্টার দেখো যে তাও একটু উপরে চাপা গেছে, একটু নিচে এই দিক চলে আসছে। তো তারপরে আবার আমাকে অ্যালাইনমেন্টে যাইতে হবে, তারপর মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। এখন দেখো মাঝামাঝি চলে আসছে। মাঝামাঝি চাইলে তুমি এখানে একটা ছবি দিতে পারো কারো, বা এইটা তুমি আরেকটা কালার দিতে পারো। তো এটা আরো একটু ক্রিয়েটিভ এরকম কিছু একটা হবে যে। তো আর তুমি যদি চাও ব্যাকগ্রাউন্ডটা তুমি একটু চেঞ্জ করে দেখতে পারো। ব্যাকগ্রাউন্ডের জন্য জাস্ট ক্লিক করবা, দেখো যে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট একটা ওপেন হয়ে গেছে। এখানে একটু হালকা ট্রান্সপারেন্ট কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ছবি দিয়ে দিলাম। তো এইভাবে মনে করো যে প্রোফাইল গুলো বানানো যায়। আমরা যে স্লাইড গুলো তোমাদেরকে শো করি, দেখবা যে ম্যাক্সিমামই বা অনেক স্লাইড আছে যে এরকম ভাবেই তোমাদের প্রোফাইল শো করে। তোমরা মনে হয় এতদিনে দেখতে পারছো পুরোপুরি যে স্লাইডে যে প্রোফাইল গুলা থাকে এগুলা কিভাবে বানানো হয়। দেখছো না তোমরা? তোমরা কি ওগুলাকে ব্রেক থ্রু করতে পারছো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ ভাইয়া, ভাই, ট্রাই করে না ওইভাবে, বলতে পারতেছি না। তো এবার থেকে তো দেখলাম কিভাবে কি করে, এবার থেকে একটু ট্রাই করে দেখো, দেখবো যে জি অনেক ভাই, মজার মজার কিছু কাজ করা যায়। জি এই হচ্ছে টোটাল অ্যালাইনমেন্ট টুল। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং মাস্টারিং। ব্যাকগ্রাউন্ড মূলত আমি যে স্লাইডটা কাজ করেছি এই স্লাইডটা আর কি ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে এটা কাজ করা হবে। এখানে আমি একটা নিউ স্লাইড নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড। তো এইটার আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এটাকে যদি ক্লিক করি, ক্লিক করার পর ফরম্যাট শেপ তোমাকে দেখাইলাম। যেমন আবার এখানে আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমি সরাসরি একটা কালার দিতে পারি, সিঙ্গেল কালার বা একদম সলিড কালার। তারপর চাইলে এখানে গ্রেডিয়েন্ট ফিল করতে পারি। গ্রেডিয়েন্ট ফিল করার জন্য যে তোমরা যে রাইট সাইডে দেখো যে কিছু প্যানেল ওপেন হয়ে গেছে, এইগুলা তোমরা এখানে তোমার মনে করো যে এতগুলা কালার আমার দরকার নেই, আমার কালার কম দরকার, দুইটা কালারই আনা। এখানে জাস্ট ওইটা ক্লিক করবা, দেন এখানে দেখবা যে একবারে রাইটে ক্রস চিহ্ন একটা আছে, এটাতে ক্লিক করবা, ওইটা উধাও হয়ে যাবে। জাস্ট দুইটা কালার। আমরা যে পোস্টারটা তোমাদেরকে ডিজাইন করে দেখেছি সেম করে কিন্তু পোস্টারটা ডিজাইন করা, যে এই গ্রেডিয়েন্ট ফিল করে। আর এই কালার গ্রেডিয়েন্টের কালারটা কিরকম হবে এটাও তোমরা সিলেক্ট করতে পারো। আর এইটা দেখো কালারটা শুরু হয়েছে নিচ থেকে, আমি চাচ্ছি কালারটা নিচ থেকে না শুরু হয়ে এক সাইড থেকে শুরু হোক, রাইট থেকে শুরু হোক। তো আমি এখানে ডিগ্রিটা চেঞ্জ করে দিলাম, আমি এখানে ঘোরাইতে পারবো ইচ্ছা মতো। দেখো এখন এক সাইডে চলে আসছে, যে 0 ডিগ্রিতে দিছি একদম এইখান থেকে চলে আসছে। তো আমাদের যে পোস্টারটা ছিল এই পোস্টারের মধ্যে কিন্তু জাস্ট এইরকম কিছু কাজ করে কিন্তু পোস্টারটা ওইরকম একটু ইউনিক একটু বানানো হয়েছে। তোমরাও এই গ্রেডিয়েন্টটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করবা। আর গ্রেডিয়েন্টটা শেখার চেষ্টা করবা, বেশি পাওয়ার পয়েন্ট যে আমরা স্লাইড গুলা শো করি সেখানে একটু কম ইউজ করার চেষ্টা করবা, কারণ গ্রেডিয়েন্টের সিস্টেম গুলা একটু কমপ্লেক্স টাইপের। আর গ্রেডিয়েন্ট ছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে পিকচার ও টেক্সচার ফিল করতে পারি। এখানে নর্মালি ডিফল্টলি এটা দেওয়া থাকে, এটার পরেও আমরা এখানে যদি ইনসার্ট করি, ইনসার্টের পর আমরা এখানে সরাসরি যাইতে পারবো আমাদের ফাইলের মধ্যে কোথায় পিকচার আছে, এখানে কাস্টমাইজ করতে পারবো। যেমন আমি পিকচারের মধ্যে যদি যাই, পিকচারের মধ্যে ওপেন করলাম, এইখানে
জাস্ট এটা যদি ক্লিক করি তাহলে আমার এটা পিকচার ফিল হয়ে গেল। আমরা আবার এটাকেও কাস্টমাইজ করতে পারবো, কতটুকু কোথায় থাকবে না থাকবে, ট্রান্সপারেন্ট কতটুকু থাকবে, এটাও করতে পারবো। মানে একটার ভিতর থেকে আরেকটাকে দেখা আর কি। আমরাও তোমাদের কিছু পিকচার দেখাবো বা কিছু স্লাইড দেখাবো ইন্সপায়ার্ডের জন্য, যে এই স্লাইড গুলা আমাদের ফার্দার আমরা বানানো শিখবো একটু পরেই আর কি, সেগুলো নিয়ে দেখানো হবে। আর এরপরে আমি পিকচারটা কারেকশনও করতে পারি, কালারও চেঞ্জ করতে পারি। আমি একটু ট্রান্সপারেন্টটা লো করে দিচ্ছি, ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারি আমি। যেখানে দেখো অনেকে অপশন, ব্লারের কিছু অপশন দেওয়া আছে ইভেন্টের, তারপর শার্পনেসটাও চেঞ্জ করতে পারবো। তারপর এখানে আমি কিছু ইফেক্টও দিতে পারবো উপরে। এগুলো দিলে জাস্ট একটু ইউনিক মনে হয়। আর তোমরা চেষ্টা করিও যে এগুলো থেকে সবকিছু দেখার। কালারের মধ্যে তোমরা বিভিন্ন কালার পাবা, আর্টিস্টিক ইফেক্টের মধ্যে কিছু আর্টিস্টিক ইফেক্ট পাবা এখানে, বা কিরকম ভাবে কাজ করে এগুলো অনেক সুন্দর ভাবে দেখতে পারবো। তো রিকালারের মধ্যে দেখো এখানে অনেক কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। তো এগুলো নিয়ে কাজ করলে দেখলাম যে অনেক মজার মজার কাজ করা যায়। আমরা শেষের দিকে এই স্লাইডটাই আরেকটা ইউনিক ভাবে রিপ্রেজেন্ট করা যায় কিভাবে, সেটা আমরা দেখবো। সে পর্যন্ত তোমরা আশা করি সবাই থাকবা। আর অনেকেই মনে হয় চলে যাচ্ছে, ব্যাপারটা বুঝলাম না। এখনো কি ক্লাস চলতেছিল তোমাদের? ভাইয়া আমার ঠিক ওই এখন যে তো অ্যাটেন্ডেন্স থাকার কথা, এখন চলে যাচ্ছে কেন বুঝতেছি না। ক্লাস তো শেষ মেবি। আচ্ছা হোক, যারা শিখতেছে তারাই শিখ। এরপর আছে আর মূলত এই স্লাইডটা আমাদের দেখানো হয়েছে, এটা প্রথমে থাকা হয়েছিল শেপ টুলের আন্ডারে যেগুলো আর কি থাকে, এগুলো এখানে মূলত দেখাতে চাইছিলাম। এগুলা সবকিছু এখানে আছে, ডিফল্ট কিছু শেপ আছে এখানে, এগুলা ইউজ করতে পারো তোমরা। তোমরা ম্যাক্সিমাম চেষ্টা করবা কাস্টমাইজ করে তোমাদের নিজের মতো করে সবকিছু চেঞ্জ করা। তো এখানে হোয়াইট, এখানে মেইনলি একটা বিষয় একটু বেশি করে দেখাবো, সেটা হচ্ছে শেপ মার্জের একটা বিষয় আছে। যে দুই তিনটা শেপ একসাথে কম্বাইন করা যায় কিভাবে, বা ওয়ার্ড গুলাও নিয়ে দেখে এটা অনেক কমপ্লেক্স কিছু কাজ করা যায়। সো মার্জের জন্য আমার মূলত দুই তিনটা শেপ লাগবে একসাথে মেইনলি। এটা যদি করি, এখন এখন দেখো এই দুইটা কিন্তু শেপ ওভারল্যাপ করে আছে একটার উপরে একটা। তো আমি এটার আউটলাইন একবার নো লাইন করে দিলাম, দুইটারই কোনো লাইন টাইন কিছু নাই। এখন যদি হয়ে গেছে যে একটা কালার চলে আসছে, যে আমি এটাকে নিয়ে এখন কাজ করতে পরে আসছি ক্লাস 9-10 ইউনিয়ন মানে কি অনেকগুলো অবজেক্ট একসাথে মিলাইলে যেটা হয় ওইটা, যে দেখো এখানে ইউনিয়ন হয়ে গেছে, মানে টোটালি মিক্সড হয়ে গেছে। তারপর কম্বাইন, যতটুকু অংশ কম্বাইন দুইটার মধ্যে কমন ছিল, যেটাকে আমরা ইন্টারসেকশন বলতাম, ওইটার ব্যাপারটা হয়ে গেছে। তারপর এখানে দেখো ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্টের ব্যাপারটা আছে যেখানে যেখানে ওভারল্যাপটা আছে সেখানে সেখানে কাটা দিবে। তো আমি যদি এটা ফ্র্যাগমেন্ট করি দেখো সবকিছু আলাদা আলাদা হয়ে গেছে। তো তোমরা এইটা ইউজ করে দেখো যে অনেক সুন্দর সুন্দর শেপ বানানো যায়। তোমরা যদি একটু নিজেরা একটু আঁকাউকি একটু আর্ট টার্ট করো, যে আমার একটা ডিজাইন পছন্দ হলো, ওই ডিজাইনটা আমি এরকম করে কাটবো, তোমরা এই সুন্দর করে ফরম্যাট শেপের আন্ডারে শেপ গুলা নিয়ে একটু হিসাব কিতাব করে দেন এগুলা মার্ক শেপের মধ্যে গিয়ে এরকম কাজ করতে পারো। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ফরম্যাট শেপের আন্ডারে হচ্ছে সাবট্রাক্ট। মানে সাবট্রাক্ট এবং ইন্টারসেক্ট হচ্ছে এতটুকু, যে যতটুকু পার্ট ইন্টারসেক্ট হচ্ছে, কম্বাইন যেটা পার্ট ছিল এখানে কম্বাইন হচ্ছে কি যতটুকু কম্বাইন ছিল ওইটা তোমার কেটে দিবে, দিয়ে পুরো একটা শেপ হয়ে যাবে। যেমন এটা যদি ক্লিক করি যে পুরো একটা শেপ হয়ে গেছে। তো এখানে তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা এটা দেখতে পাচ্ছ দেখো, আর তোমার দুইটা শেপ যেমন ছিল তেমনই আছে, যেহেতু শুধু যেটা ইন্টারসেক্টেড যে অপশনটা জায়গাটা ছিল ওই জায়গাটা আমার এখানে কেটে গেছে। তো আমরা চাইলে এরকম এই কাজগুলো নিয়ে অনেক সুন্দর কাজ করতে পারি। আর তোমরা যখন শেপ গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবে দেখবা যে এখান থেকে অনেক কমপ্লেক্স কিছু আছে। যেমন এই সাবট্রাকের যে যদি করি দেখো যে শেপটা একটু অন্যরকম, একটু ইউনিক লাগতেছে। তো এখানেও আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। যে সাইডে মনে করো যে আমাদের প্রোফাইল দিলাম, বা দিয়ে এই সাইডে আমাদের একটা টেক্সট নিলাম,
নিয়ে মনে করো আমরা কাজ করতে পারি। আর আরেকটা বিষয় আছে যে আমরা চাচ্ছিলাম যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখানো উচিত ছিল, আমি এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা থাকতে সবগুলো স্লাইডে, তখন কি করব আমি জাস্ট সরাসরি যে আমার এখানে যাব, যে প্যানেল যেটা আছে উপরের গ্রুপ প্যানেল, এখানে ভিউ এর মধ্যে যাব। ভিউ এর মধ্যে গেলে দেখা যাবে যেটা আছে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে যদি ক্লিক করি দেখবো যে আরো অনেকগুলো স্লাইড চলে আসছে। তো এতগুলো স্লাইড নিয়ে আমার কাজ করার দরকার নেই, আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, নিয়ে যা কিছু ছিল কন্ট্রোল এ চাপ দিয়ে সবকিছু ডিলিট করে দিলাম। দিয়ে ওইখানে যে শেপটা ছিল ওই শেপটা জাস্ট আমি একটু দেখে কপি করে নিই। এটা কপি করে নেওয়া হয়েছে, দেন ভিউয়ে গেলাম, স্লাইড মাস্টার, এটা ব্ল্যাঙ্ক স্লাইড, এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আমি এখানে সব কাজই করতে পারবো, সব লেখায় লিখতে পারবো এখানে। যেমন আমি এখানে যদি লিখি অর্ডারটা নিলাম, নিয়ে এখানে লিখলাম PowerPoint Pro লিখে দিলাম মনে করো, দিয়ে আমি এটাকে টাইমস নিউ রো মনে করে দিলাম। বা রোবটও দিই, রোবটও ফন্টটা আমার একটু বেশি ইউজ করি আমি। রোবটটা যদি রোবটও হয়ে গেছে, এটা জাস্ট ইনক্রিজ করলাম, ম্যানুয়ালি ইনক্রিজ হচ্ছে সরাসরি করলাম করে এটাকে জাস্ট, এটা যদি আমি চাচ্ছি যে এটাকে সরাইতে, জাস্ট এটাকে যদি আমি 90 ডিগ্রি রোটেট করতে চাই তখন জাস্ট এখানে অ্যারেঞ্জ যে টুলটা আছে হোম ট্যাবের আন্ডারে অ্যারেঞ্জের মধ্যে গেলাম, অ্যালাইন রোটেট করলাম, রোটেটের পর 90 ডিগ্রি ফ্লিপ করালাম। ফ্লিপ করে যদি এখানে আমি বসাই দেই, দেখো জিনিসটা একটু মনে করো যে অন্যরকম একটু ইউনিক লাগে, যে এরকম কিছু করতে পারি। তো আমি যাচ্ছি এই জিনিসটা ওইখানে মাস্টার পোস্ট করি, দেখো সব ঠিক আছে। আর তোমরা চাইলেও সিঙ্গেল পার্ট করে নিতে পারো, তবে এই ক্ষেত্রে যদি সিঙ্গেল সিঙ্গেল চাও তাহলে তোমাকে প্রথমে এই কাজটা করে নিতে হবে। এই কাজটা তোমাকে প্রথমে করে নিতে হবে, নিলে কিন্তু আপাতত আমাদের দরকার নেই। তোমরা এটা নিজের একটু প্র্যাকটিস করবা বানানোর জন্য। আমি সাধারণত ব্ল্যাঙ্ক স্লাইড রাখছি। আর স্ট্যান্ডার্ড লেভেল স্লাইড গুলো হয়, আমরা সাধারণত ভার্সিটিতে প্রজেক্টরের মাধ্যমে স্লাইড গুলো প্রেজেন্ট করে থাকি। তো প্রজেক্টটা চেষ্টা করি যতটা ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম রাখা যায়, কালার কম্বিনেশনটা কম রাখাতে কোনো সমস্যা না হয় স্লাইড গুলার। তবে সচরাচর এরকম কোনো সমস্যা হয় না। তবুও স্লাইড থাকে, ইনস্ট্রাকশন গুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করবো। এরপরে যে আছে যে রুলার, একদম সহজ জিনিস, গাইড কি, আমি যে এখানে গাইড একটা দিয়ে রাখছি, আমি লেখাগুলো কোথায় থেকে লেআউট করে রাখছি। তো এটা মূলত ভালো একটা ইফেক্ট করে, যে আসলে নেগেটিভ স্পেস অনেকেই দেখে, অনেকে মনে করো যে এখানে একটা শেপ, এখানে একটা শেপ আছে, তারপর এখানে উদয় একটা লেখা রাখছে। প্রথম প্রথম যারা আমরা পাওয়ার প্রেজেন্টেশন যেটা মেক করি, আমিও সাধারণত প্রথম দিকে এইরকমই করছিলাম, যে একপাশে এইটা ওইটা উল্টা পাল্টা। তো এইটা যাতে না হয় বা সবকিছু ঠিকঠাক আমরা ইউজ করতে পারি, এই কারণে আমরা এই গ্রিড লাইনটা ইউজ করি। আমি যদি গ্রিড লাইন আরো নিতে চাই তাহলে এখানে জাস্ট রাইট ক্লিক করব, করার পর গ্রিড এবং গাইড যে আছে এটা ক্লিক করার পর অ্যাড ভার্টিক্যাল বা অ্যাড হরিজন্টাল, আমার যেরকমটা দরকার ওই রকমটা আমি নিচ্ছি। আমি চাচ্ছি যে এই শেপের যে আমি লেখাগুলো লিখছি, পরের যে শেপটা আছে, মনে করো যে পরের একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, ব্ল্যাঙ্কটাও আবার সেম জায়গা থেকে যেন শুরু হয়, আমি আবার সেম জায়গা থেকে শুরু করতে পারবো, আবার সেম জায়গা থেকে মনে করে শুরু হলো। বা আমি চাচ্ছি যে এইখান থেকে শেষ না হয়ে এইখান থেকে শুরু হোক, এর ডান পাশ থেকে শুরু হোক, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে আমি কেমনটা যাচ্ছি। সো তোমাকে এই লাইনগুলো একটা গাইড দিবে। তোমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারো, এখানে ডিফারেন্ট কালার পাবা, কালারও চেঞ্জ করতে পারবা, বা এগুলো থেকে একটু টানাটানি করলে তোমার ইচ্ছা মতো তুমি একটা সুন্দর করে একটা লেআউট বানিয়ে নিতে পারবো। তো তোমরা যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা বানাবা, প্রেজেন্টেশন দেওয়ার জন্য তুমি আগে একটা কাজ করো, মেইন কাজ হচ্ছে তোমার প্রথমে আগে স্ক্রিপ্টটা লিখবা, তুমি কতটুকু বোঝো, কি কি বুঝতেছো, এগুলো আগে সুন্দর করে লিখবা। লেখার পর
যে অনুপাতে তুমি বুঝছো, যে অনুপাতে তুমি বুঝাবা টিচারকে, সেগুলা তুমি রিপ্রেজেন্ট করবা স্লাইডের মধ্যে, বা স্লাইডের মধ্যে যখন রিপ্রেজেন্ট করতে আসবা, তখন তোমার প্রথম কাজ হবে এরকম একটা লেআউট বানাই নাও। তারপর কাজগুলো দেখবা যে অনেকটা ইজি হয়ে গেছে তোমার। এই ছিল তোমাদের লেআউটের অপশন, গাইড, রুলার। আর এখানে দেখো, গাইড যদি ভিউয়ের আন্ডারে যাই, দেখো এখানে রুলার আছে। রুলার সাধারণত এরকম আছে, এই সাইড গুলো দিয়ে থাকে। এটার জন্য এমএস ওয়ার্ড একটা বড় ইফেক্টিভ একটা অপশন যে রুলার, কারণ এই রুলার দিয়ে অনেক কিছু কন্ট্রোল করা হয় এমএস ওয়ার্ড এর মধ্যে। তোমরা যদি একটু দেখো, আমি এখানে যে টেক্সট গুলা লিখছি, টেক্সট গুলা এখান থেকে শুরু হয়েছে, বা এখানে ম্যাক্সিমাম এখানে একটা ইয়ে আছে, ব্রাশ মতো আছে। এখানে যদি আমি এটাকে একটু কম বেশি করি, দেখবা যে টেক্সট গুলো বুঝতে চেঞ্জ পারলাম। হয়ে যাবে। টেক্সট গুলো কোথায় থেকে শুরু হচ্ছে আমি দেখতে পাচ্ছি। দেখতে পারছো তোমরা যে টেক্সট গুলো কি রকম হচ্ছে? আমি ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করতে পারছি। সো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা এটা মোস্টলি বেশি একটু ইউজ করি, সবকিছু একটু লেখাগুলোকে কাস্টমাইজ করার জন্য। আদারওয়াইজ যেহেতু পাওয়ার পয়েন্ট আমাদেরকে পুরো ইন্টারফেস দেয় কাজ করার জন্য, এতটা আমাদেরকে এগুলো নিয়ে, রুলারটা নিয়ে ভাবনা চিন্তা করা লাগে না। আর গ্রিড লাইন বলতে কি, অনেক সময় যে আমি বললাম যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আমার একটা অবজেক্ট আর্ট করা দরকার। যেমন এখানে যদি আমি হোম ট্যাবের আন্ডারে যাই, গিয়ে একটা ওভেল নেওয়ার চেষ্টা করতেছি, তো আমি চাচ্ছি যে এইখান থেকেই, একবারে মাঝখান থেকেই আমার ওভেলটা হোক। জাস্ট তখন আমি কন্ট্রোল চাপ দিব, দিয়ে যদি এটা টান, শিফট সহ টান দিই, জাস্ট ওই যে পয়েন্ট থেকে আমার ওভেলটা এখান থেকে তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমার গ্রিড লাইনটা কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো বেনিফিটেড হয়। তো তোমাদের যে যেখানে যেটা প্রয়োজন হবে সাথে সাথে কাস্টমাইজ করে নিবা, তাহলে কাজগুলো অনেক সুন্দর এবং ইফেক্টিভ এবং ক্রিয়েটিভ এর মতো দেখা যাবে। তো অনেকক্ষণই হয়ে গেছে মূলত, আর কয়েকটা টপিক আজকে আছে আজকের জন্য। আর মেইন যে সমস্যাটা হয় যে আমাদের ইকুয়েশন যখন আমরা তুলতে যাই তখন একবার হিমশিম খাই। ইকুয়েশন অনেক থেকে দেখা যায় অনেকে বই থেকে কেটে নিয়ে এখানে তুলে দিছে। তো এইটা না করে আমরা ইকুয়েশন গুলা কিন্তু ম্যানুয়ালি দিতে পারি, ম্যানুয়ালি আমরা লিখতে পারি। তো ইকুয়েশন লেখার জন্য তোমার যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে প্রথমে একটা ট্যাব নিতে হবে। এখানে ট্যাব নেওয়ার পরে তুমি ইনসার্টে যাবা, ইনসার্ট যাওয়ার পর দেখবা এখানে ইকুয়েশন আছে, সিম্বল আছে। ইকুয়েশন বলতে কি, তুমি যে একটা ইকুয়েশন, একবার টোটাল একটা ইকুয়েশন তুলতে চাও, এরকম এরকম তুমি ইকুয়েশন তুলতে পারবে যদি টগল ডাউন করো। আর যদি এটা না করে তুমি যদি পাই এর মতো যেটা দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করো, তাহলে ইকুয়েশনের জন্য দেখো উপরে আরো অনেকগুলো ফাংশন আছে। তো এখানে ম্যাট্রিক্স আছে, তারপর ফ্র্যাকশন আছে, স্ক্রিপ্ট আছে, তারপরে রেডিয়াল আছে, ইন্টিগ্রাল আছে। তোমার যেমনটা ইচ্ছা তেমনটা তুমি কাস্টমাইজ করতে পারবা। তো এখানে যদি এটা আমি ফ্র্যাকশন যদি চাই, তাহলে একবারে তোমরা এখন ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন করতেছো, তারপর সামনে যারা 212 ব্যাচের আছো তারা দেখো যে পার্শিয়াল করতেছো, এখানে পার্শিয়ালেরও অপশন আছে। তোমরা কাস্টমাইজ করে সবকিছু চেঞ্জ করতে পারবা। তারপর স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট দিতে পারবা তোমরা, ইচ্ছা তোমাদের এখানে যা ইচ্ছা তাই এইভাবে নিতে পারবা, কিন্তু একটু লিখতে হবে কষ্ট করে। তো ইকুয়েশনের সাধারণত ইয়াটা যেটা থাকে, ফন্টটা একটু ডিফারেন্ট সাইজের হয়। এটা চেঞ্জ করার জন্য মূলত আমরা এখানে যদি ফরম্যাট, হোম ট্যাবের আন্ডারে গিয়ে টাইমসটা দেই, টাইমস নিউ রোমানটা দেই। টাইমস নিউ রোমানটা সাধারণত ফর্মাল একটা ফন্ট, এবং ম্যাথের যে ইকুয়েশন গুলা এটা একটু ইটালিক করা থাকে। এর যে আমরা জাস্ট ইটালিকটা বাদ দিয়ে যদি দেই, তাহলে সুন্দর একটা দেখবা যে এরকম একবারে আমাদের বই টই গুলোর মধ্যে যেরকম দেখা যায় সেরকম থাকে। তোমরা এটাকে ফন্ট সাইজও বড় করতে পারো, করে এখানে প্লে করতে পারো। আর তোমরা যদি শিফট 5 চাপো, তাহলে সরাসরি যে স্লাইডে আসো ওই স্লাইড থেকে স্লাইড শো হবে, প্রথম থেকে হবে না। আর শুধু যদি F5 চাপো, তাহলে একবারে প্রথম থেকে স্লাইড শো হওয়া শুরু করবে। তো এই হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল রিপ্রেজেন্টের ব্যাপার। সিম্বল রিপ্রেজেন্টটা আরেকবার বলতেছি, ইনসার্টের মধ্যে যাবা, গিয়ে ইনসার্টের মধ্যে গিয়ে দেখবা যে এখানে সিম্বল আছে। সিম্বল নেওয়ার জন্য তোমাকে আগে অবশ্যই একটা ওয়ার্ড আর্ট নিতে হবে, বা টেক্সট বক্স একটা নিতে হবে, কোথায় তুমি সিম্বল নিতে চাও। তারপর ইনসার্টে যাবা, সিম্বল গেলা, এখানে অনেক ভেরিয়েশন সিম্বল পাওয়া যাবে। অনেক সময় কোড, কিছু এখানে কোডের ব্যাপারও আছে, যে এখানে কিছু কোড আছে, ক্যারেক্টার কোড। তোমরা মনে করো যে তোমার এখন একটা স্টার দরকার, স্টার তুমি খুঁজে পাচ্ছ না, তুমি জাস্ট সিম্পলি গুগলে গিয়ে সার্চ দিবা স্টার পাওয়ার পয়েন্ট ক্যারেক্টার কোড, ওখানে কোডটা পাবা।
ওখানে আনে এখানে পেস্ট করে দিলে কত নাম্বারে সেটা আছে এখানে তোমাকে শো করে দেখাবে। তুমি যেমন কোড চাও তেমন এখানে ইনসার্ট করতে পারো। দেখো আমার এখানে ইনসার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমাদের একবারে টোটালি বেসিক জিনিস। তোমরা এগুলো যদি যত ঘাটাঘাটি করবা তত আর কি এখান থেকে শিখতে পারবা তোমরা। তারপর আইকন লাইব্রেরি, এটা হচ্ছে কিছু কিছু আইকন থাকে এখানে, যদি আমরা ক্লিক করি দেখো অনেকগুলো আইকন আছে। এই আইকন গুলা আমরা যখন পোস্টার টোস্টার করব সামনে তখন অনেকটা ইফেক্টিভ ভাবে কাজে লাগবে। দেখো আমি যদি ক্লিক করি আমি র্যান্ডমলি আরো ক্লিক করতে পারবো, যতটা আমার দরকার অতটা আমি নিতে পারবো। নিয়ে যদি ইনসার্ট করি সরাসরি আমাদের ইয়াতে ইনসার্ট হয়ে গেছে, সব একসাথে হয়ে গেছে। জাস্ট এগুলো একটু নাড়াটানি করে সরাইতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এগুলা কিছু গ্রাফিক ফরম্যাটে থাকে, আমরা চাইলে এগুলাকে আবার কাস্টমাইজ করতে পারি। কিভাবে কাস্টমাইজ করতে পারি, এটা জাস্ট একটা গ্রাফিক ফরম্যাটে আছে, এগুলো ডিলিট করে দিলাম। গ্রাফিক ফরম্যাটে একটা ফরম্যাটে আছে, এখানে যদি ক্লিক করার পর আমি রাইট ক্লিক করি দেখবা যে গ্রুপের এখানে গ্রুপ লেখা আছে। গ্রুপের পরে যদি আমি এখানে আনগ্রুপ করে দেই তাহলে সিঙ্গেল সিঙ্গেল পার্ট হবে। এটা একটা দেখো পার্ট হয়েছে, এটা একটা পার্ট হয়েছে। এখানে যদি আমি আবার আনগ্রুপ করি একে তাহলে আমি সিঙ্গেলি কাস্টমাইজ করতে পারবো। এটার কালার একরকম দিতে পারবো, এটার কালার একরকম দিতে পারবো। দেখো এটা আমি মনে করো রেড কালার দিলাম আর এটা একটু হালকা ডার্ক দিলাম। তো এইটা আমি চাচ্ছি যে আবার ইয়া হোক, যে গ্রুপ হোক। জাস্ট দুইটা কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল জি যদি চাপি তাহলে আবার গ্রুপ হয়ে গেছে। তো আমরা এখানে কিছু কিছু আইকন লাইব্রেরিতে কিছু ইয়া আছে, অবজেক্ট আছে যেগুলো আমরা সাধারণত করতে পারি না, যে গ্রুপ করতে পারি না বা আনগ্রুপও করতে পারি না, শুধু একটা সিলেক্টেড থাকে, সেগুলো তোমরা করতে পারবে না বা শুধু কালারটা চেঞ্জ করতে পারবা। তাছাড়া অনেকগুলাই আছে এখানে দেখো, যে অ্যানিমেল আছে, অ্যাপেল আছে, অ্যারো আছে, এগুলা করতে পারবো। তোমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করো নিজেরাই তাহলে দেখো আরো সুন্দর সুন্দর কাজ হয়। এই হচ্ছে তোমাদের আইকন লাইব্রেরি। তারপর স্মার্ট আর্ট সাধারণত হচ্ছে কি, যে তুমি একটা কোনো কাজ করতেছো, শর্টকাটে কাজটা করতে যাচ্ছ, এটা হচ্ছে ইনসার্টের মধ্যেই পাওয়া যাবে। দেখবা যে তোমরা স্মার্ট আর্টটা আছে, যে তোমার টপিক কয়টা এক ভিজুয়ালাইজ করা দরকার, বা তুমি চাচ্ছ না যে আমি কাস্টমাইজ করে করব। তো এখানে পাওয়ার পয়েন্ট তোমাকে অনেকগুলা আর কি টেমপ্লেট শো করছে। দেখো এখানে যদি যাও অলের মধ্যে যদি দেখো অল এখানে আছে, লিস্ট অনুযায়ী এখানে আছে, তারপর হচ্ছে হলো সার্কেলের মধ্যে আছে, তারপর রিলেশনশিপের মধ্যে আছে। তুমি আর কি যেমনটা রিপ্রেজেন্ট করতে চাও ঠিক তেমনটাই এখানে পাওয়ার পয়েন্ট কিছু টেমপ্লেট করে রাখছে, তুমি জাস্ট সিলেক্ট করবা এবং ওখানে কাজ করবা। এটাই হচ্ছে তোমার কাজ। তোমার এখন যেটা পছন্দ হয় তুমি ওইটাই এখানে সিলেক্ট করবা। যে এখানে দেখো এখানেও তুমি টেক্সট ইউজ করতে পারবা, ফিল ইউজ করতে পারবা। এটা করার জন্য তোমাকে আবার কি করতে হবে, এটাকে আনগ্রুপ করে নিতে হবে পার্টিকুলারলি একটা একটা করে, তারপর এটাকে আবার আনগ্রুপ করে নিয়ে করতে হবে। তো আমরা যেহেতু আগে থেকে শেপ টেপ গুলা কিভাবে ইউজ করবো এটা শিখে আসলাম, তার মানে তো আমার স্মার্ট আর্ট দরকার নেই। আমি যদি আমার এরকম শেপ দরকার হয় আমি এগুলো শেপ ক্রিয়েট করে নিতে পারবো, তাই না? তো তোমরা তাও চেষ্টা করবা যে এই স্মার্ট আর্টে যতগুলো পার্ট আছে সবগুলো সুন্দর করে একটু দেখার। সবগুলা কোথায় কখন কোনটা তোমার কাজে লাগবে এটা আসলে বলা যায় না। তোমরা সবগুলার একটু আইডিয়া রাখার চেষ্টা করবা, যে পিকচারের গুলা কিরকম ভাবে তোমরা শো করতে পারবা, তারপর পিরামিড গুলা কিরকম থাকবে, ম্যাট্রিক্স গুলা কিরকম হয়, বা তুমি চাচ্ছ যে একটা রিলেশনশিপের কিছু একটা ইয়া দেখাইতে, সেটাও এখানে দেখাইতে পারবো অনেক সুন্দর করে। তো তোমাদের কাজটা হবে যে সুন্দর করে এই চার্টগুলো এক একটা করে আলাদা আলাদা করে চেক করা। এই ডিজাইনটা গুলোকে সাধারণত হায়ারার্কি বলা হয়। তো তোমরা গ্রাফিক্সে যারা পোস্টার টোস্টার দেখবা তারা দেখবে অনেক সুন্দর, এই জিনিসগুলো অনেক সুন্দর দেখা যায়, যে 3D যে কিছু আর্ট করে বা আইসোলেট কিছু কাজ হয় ইলাস্ট্রেটরের মধ্যে, ওগুলোর মধ্যে এই জিনিসগুলো অনেক ইফেক্টিভ, অনেক সুন্দর দেখা যায়। তোমরা এগুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করবা। মেইনলি হচ্ছে তুমি একটু ঘাটাঘাটি করবা যে স্মার্ট আর্ট দিয়ে তুমি কি কি ক্রিয়েটিভ করতে পারো। আর কেউ কিরকম কাজ করছে সেটা তো আমরা সামনে দেখবই। আর সেকশন প্ল্যান, আর একটা স্লাইড সেকশন। স্লাইড সেকশন আসলে তেমন কিছু না, তুমি কিছু কিছু সেকশন করে এখানে যদি ক্লিক করো, ক্লিক করার পর অ্যাড সেকশন যদি করো একটা সেকশন ক্রিয়েট হয়ে যাবে।
তোমার মনে করো যে অনেকগুলো স্লাইড বানাইতে হচ্ছে, কোনো কোনো স্লাইড হচ্ছে কি কাজ পুরোপুরি হচ্ছে না, তারপর সবগুলা এলোমেলো হচ্ছে। তো এই কাজটা যাতে না হয় এই কারণে তুমি একটা স্লাইড সেকশন করতে পারো এখানে করে, যেটা তোমার ফাইনাল স্লাইড হবে সেটা তুমি একটা সেকশন থেকে আরেকটা সেকশন নিয়ে যাইতে পারো। তো যেটা আর তুমি যে স্লাইড গুলো নিয়ে কাজ করতেছো সেটা একটা সেকশনে রাখতে পারো। তখন দেখবা কাজগুলো আরো অনেক ইফেক্টিভ হচ্ছে, যে তোমার একটু প্যারা কমে যাচ্ছে। তো স্লাইড সেকশনটা ওইটা ইউজ করতে পারবা। আর ফরম্যাট শেপটা সাধারণত কিছু কিছু কমপ্লেক্স এর ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন আমি এই স্লাইডটা থেকে যদি বের হই, কালকের জন্য আমাদের একটা স্লাইড আছে আমাদের, তোমরা জানো আমাদের গেস্ট থাকবে। এটা হচ্ছে সেই স্লাইড গুলা, দেখো এখানে সেকশন করা আছে, ডিফল্ট সেকশন এইটা। এখানে আমি কিছু স্লাইড রাখছি, কাস্টমার স্লাইড। তারপর এখানে মেইন স্লাইড গুলা এখানে রাখছি highlight করে। এখানে যদি আমি একটা স্লাইড দেখি, তো প্লে হওয়ার পরে এখন দেখো এখানে দুইটা ওভাল আছে বা র্যান্ডম কিছু ইয়ে আছে। তো আমি চাচ্ছি যে র্যান্ডমলি যে কোনো একটা যাতে সিলেক্টেড হয়, একটা সিলেক্ট করতে আরেকটা সিলেক্ট হচ্ছে, এরকম যাতে না হয়। এখানে জাস্ট আমি ক্লিক করার পর অ্যারেঞ্জ এর মধ্যে যাব, গিয়ে দেখো সেকশন প্ল্যান নাম আছে। তো আমি ওই স্লাইডটার মধ্যে কি কি অবজেক্ট নিয়ে কাজ করছি সবগুলোর একটা করে নাম, এবং আমি ওটা দেখতে চাই কিনা এরকম অপশন আছে। সাধারণত ওই গ্রাফিক যে সফটওয়্যার গুলো আছে ওগুলোতে এগুলো লক করা যায়, কিন্তু পাওয়ার পয়েন্টে লক করার কোনো অপশন নাই। তো তোমরা এটা হাইড এবং আনহাইড করে দেখতে পারো। মনে করো আমি এটা দেখতেছি, এইটা আমি চাচ্ছি না, এটা নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমি এর নিচেরটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এইটার জন্য আমি এটাকে হাইড করে দিলাম। জাস্ট এখন আমি এটাকে সিলেক্ট করতে পারছি। তোমরা দেখবা এইসব সেকশন প্ল্যান নিয়ে অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ যখন করবো তখন দেখবা যে এই জিনিসটা একটু কাজ করতে সুবিধা হয়। যেমন এই পোস্টারটা যদি আমি দেখি, তো এখানে অনেক কিছু এখানে আছে, দেখো এখানে অনেক আইডিয়া লেখা আছে, অনেক কিছুই আছে গ্রুপ করা। তো আমি চাচ্ছি না যে আসলে একটা সিলেক্ট করতে আরেকটা সিলেক্ট হোক। তখন আমি কি করি, এখানে সেকশন প্ল্যান থেকে আমি এক একটা করে সিলেক্ট করি, সিলেক্ট করে কাজগুলো করার চেষ্টা করি। এটা হচ্ছে টোটাল হচ্ছে সেকশন প্ল্যানের কাজ। আমরা আমাদের আগের স্লাইডে যাই, প্রায় শেষের দিকে আমরা। তারপর অ্যারেঞ্জমেন্ট টুল, অ্যারেঞ্জমেন্টটাও আমি ওইখানেই দেখাই, না এখানেই থাক। অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও আমি সেম দুইটা শেপ নিচ্ছি, দুই তিনটা। এখানে একটা নিচ্ছি, এটা নিচ্ছি, তিনটা আলাদা আলাদা কালার দিচ্ছি। মনে করো ডিফারেন্ট কালার দিলাম। আমি চাচ্ছি যে কালো কালারের যে ওভালটা আছে বা সার্কেলটা যে আছে এটা পিছনে থাক, একবারে সবার পিছনে থাক। ওইটার জন্য আসলে কিভাবে পাঠাবো, কারণ আমরা পাওয়ার পয়েন্টে তো লেয়ার আপ ডাউন করতে পারি না, একটা লেয়ার থাকে, কিন্তু পাওয়ার পয়েন্টে তো লেয়ার নাই। এটা জাস্ট যা করবা সব একবারে একটার উপরে একটা উপরে একটা এরকম করে আসতেই থাকবে। এই জন্য আমরা সাধারণত অ্যারেঞ্জমেন্ট যে টুলটা আছে এইটা ইউজ করি। অ্যারেঞ্জমেন্ট টুল হচ্ছে কোথায়, হোম ট্যাবের আন্ডারে যাবো, গিয়ে দেখো অ্যারেঞ্জ না লেখা আছে। অ্যারেঞ্জে ক্লিক করার পর এখানে চারটা অপশন পাবো, যে সামনে আনতে চাই নাকি একটা সামনে আনতে চাই নাকি একবারে সামনে আনতে চাই, একটা একবার পিছনে নিয়ে যেতে চাই নাকি একবারে পিছনে নিয়ে যেতে চাই, এরকম কিছু অপশন পাবো। সো এখানে দেখবো যে ব্রিং টু ফ্রন্ট, যদি ব্রিং টু ফ্রন্ট করি তার মানে কি, যে একবারে সামনে চলে আসবে। মানে এই জিনিসটা যদি একবার পিছনে আসে, এটা যদি সিলেক্ট করি, ব্রিং টু যদি ফ্রন্ট করি, দেখবা যে একবার এটা আমার সামনে চলে আসছে। দেখবা এখন এর উপর ওভারল্যাপও করতেছি, কিন্তু এইটার উপরে আর কোনো এফেক্ট করতেছে না, মানে এটা একবারে সামনে। কিন্তু আমি এমনটা চাই না। আমি চাই কি, এইটা এই লাস্টের যে এলিমেন্টটা আছে এটা একটু সামনে আসুক, জাস্ট এই ব্ল্যাক যে যে ফন্টের ব্যাপারটা আছে, যে ব্রিং টু ফ্রন্ট বা ব্রিং টু ফরওয়ার্ড, ফরওয়ার্ড বললে একবারে সামনে আসবে, ফ্রন্ট করলে একবার সামনে আসবে। এখন দেখো এই অবজেক্টটা আমার একবার সামনে চলে আসছে, এটা একটা বার সামনে ছিল যার কারণে এরকম একবারে পুরো সামনে চলে আসছে। আরেকবার দেখাচ্ছি, এইটা আমি একবার নিয়ে আসতে যাচ্ছি,
এখন দেখো একটা ঘর সামনে চলে আসছে, একটার পর আরেকটা। তো একটার কোন অবজেক্টের পরে বা সামনে বা পরে কোনটা থাকবে, এই অ্যালাইনমেন্টটা তোমরা অ্যারেঞ্জমেন্ট টুল দিয়ে করতে পারবে। বা অনেক সময় তোমরা কিছু ডিজাইন করবা, ডিজাইন করার পর দেখবা যে আমি চাচ্ছি যে টেক্সট বক্সটা পিছনে থাক, থেকে সামনে চলে আসছে, টেক্সট বক্সটা আমি পরে তুলছি, পরে এগুলো থেকে আমি এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে টেক্সট বক্স গুলা বা যে কোনো অবজেক্ট গুলাকে একটার পর একটা আমি অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবো। তখন এই টুলগুলো তোমাদের অনেক ইফেক্টিভ হিসেবে কাজ করবে। তো লাস্টে যে টপিক একটা আছে সেটা হচ্ছে কালার। কালার সম্বন্ধে একটু ডিটেলস বলতে হবে। সেটা হচ্ছে কালারটা মূলত, আগের স্লাইড কি ছিল, এখানে কালার যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন কালার আছে। আমি আসলে অত ডিপলি যাচ্ছি না, কালার সিনথেসিস এর মধ্যে যাচ্ছি না। কালারে নাকি কয়টা টাইপ আছে, ট্রায়াঙ্গেল আছে, কমপ্লিমেন্ট আছে, তারপর তারপর রেক্টাঙ্গেল কালার আছে, তারপর হচ্ছে ভেরি মনে হয় এরকম কিছু কালার আছে, প্রকারভেদ আছে। ওগুলোতে যাচ্ছি না, আমাদের নর্মালি কিছু কালার দেখতেছি এখানে, ব্লু, গ্রিন, পার্পল এবং ম্যাজেন্টা। সো এগুলা এক একটা কালার এক এক রকমের বিষয় রিপ্রেজেন্ট করে। যেমন এখানে দেখো ব্লু ট্রাস্ট, লয়ালিটি, ডিপেন্ডেবিলিটি, লজিক, সিকিউরিটি। তারপর আর আবার গ্রিনটা দেখো হেলথ, হেলথ কে রিপ্রেজেন্ট করে, ফ্রেশনেস, এরকম অনেকেই রিপ্রেজেন্ট করে। তোমাদের এখন আসলে কি করবা, যে তুমি তো এতগুলা কালার, প্রতিটা এতগুলা যে কালার, তুমি প্রতিটা এরকম মনে রাখবা না, তো মনে রাখার প্রয়োজনও নেই। তখন তুমি কি করবা, সিম্পলি এখান থেকে যাবা, তোমার ট্যাবটা ওপেন করবা, সার্চ করবা color.co। আমার এখানে জাস্ট একবার আমি সেভ করে রাখছি, বুক মার্ক করে রাখছি। যে color.co এর মধ্যে তুমি যদি যাও, তাহলে দেখো অনেকগুলো কালার জেনারেটেড হয়ে আছে এখানে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। জি এখানে দেখা যায়। দেখো অনেকগুলা কালার আছে, তোমার এখান থেকে যে কালারটা পছন্দের, দেখো ট্রেন্ডিং এর মধ্যে কোন কালারটা আছে, এই কালারটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এখান থেকে তোমার যেটা কালার পছন্দ, তুমি জাস্ট এখান থেকে সেম ভাবে তোমার এখানে সার্চ করো, স্ন্যাপিং টুল সার্চ করে এখানে নিউ একটা নাও, এটা একটু কেটে নাও, নিয়ে এটা কপি করো, পাওয়ার পয়েন্টে যাও। এখানে তোমার চিন্তা হলো যে আমি আরো একটা অবজেক্ট দিই, এরকম অবজেক্ট দিলাম, ওইটা যেটা ছিল ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। দিয়ে যে একবার বলছিলাম যে আইড্রপার টুলের কাজটা, সেটাই এখন দেখো ওই আইড্রপার টুলের কাজটাই এখানে করে দিবে। কেমন ভাবে করে দিবে, যে এখানে আমি সিলেক্ট করছি, এখানে শেপের মধ্যে আসছি, তারপর এখানে কালারের মধ্যে গেছি, যে আইড্রপার টুল, আমার এখন যেটা কালার ইচ্ছা জাস্ট ওই কালারটা এখানে ট্র্যাক করলাম, তারপর এটা করলাম, আইড্রপার টুল নিলাম, এটা নিলাম। বা তোমরা যে কোনো লাইনগুলোর ক্ষেত্রেও তোমরা আইড্রপার টুল ইউজ করতে পারো। তো তোমরা এই কালারটা একটু দেখার চেষ্টা করবা সুন্দর করে, যে এই ওয়েবসাইটটা একটু দেখবা। তাছাড়া অ্যাডোবির একটা ওয়েবসাইট আছে, এটা অ্যাডোবি কালার, এটা মনে হয় আমার এখানে নাই, আমি তাও একবার সার্চ দিচ্ছি। এখন অ্যাডোবি কালার হুইল যে আছে, একটু সময় নিচ্ছে। তো মেইনলি তোমরা চেষ্টা করবা যে স্লাইডের মধ্যে সবচেয়ে যত কম কালার ইউজ করা যায়, 2টা থেকে 3টা। একটা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তোমরা দেখবা যে টিচার সব সময় তোমাকে বলে দিবে যে লেস ইজ মোর, মানে তুমি যত কম কিছু দিয়ে যত ভালো কিছু রিপ্রেজেন্ট করতে পারো, এই জিনিসটা তোমার সবসময় মাথায় রাখতে হবে। আমি যে কালারের টাইপের কথা বলছিলাম, দেখো এখানে পাশের টাইপ আছে, অ্যানালজিক আছে, মনোক্রোমাটিক আছে, ট্রায়াড আছে। তোমার যেরকম কালার পছন্দ হয়, তোমরা চাইলে ইউটিউবে একটু এই কালার সম্বন্ধে একটু পরিচিত হইতে পারো। অনেকে কালার প্যালেট নিয়ে অনেক লেকচার আছে, তোমরা ওই লেকচার গুলো একটু দেখবা, তাহলে আরো মোটামুটি ক্লিয়ার হবে। আর স্লাইডের মূলত কালার 2টা থেকে 3টার মধ্যে ইউজ করার চেষ্টা করবে, আর এর বেশি না। কালারের ব্যাপারটা কি তোমরা সবাই বুঝতে পারছো? এখানে দেখো অনেকটা মানে কালার এখানে করে রাখছে, তোমরা চাইলে এটাকে বাড়াইতে পারো, কমাইতে পারো, তোমাদের ইচ্ছা। যে কোনো কালার তোমরা এখানে নিতে পারো, কাস্টমাইজ করে তুমি কালার নিতে পারো। সবচেয়ে ভালো হয় কেউ যে কালার করে রাখছে ওইটা নেওয়াই একটু বেটার হয়, কারণ ওই কালারটা একটু, অথবা আমাদের যে অ্যাডভান্স কেউ এটা করে রাখছে তার কালারটাই আমরা নিলাম।
বা তোমরা বিভিন্ন পোস্টারেই দেখতে পারো। যেমন এখানে যদি আমি আই ইলাস্ট্রেটর যেটা আছে, একটা প্রিমিয়াম একটা ওয়েবসাইট, এখানে বিভিন্ন ইয়াটা পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড বা ব্যানার পাওয়া যায়। দেখো বিভিন্ন ব্যানার আছে। এই ব্যানার তোমার যদি মনে হয় যে এই কালারটা আমার পছন্দ হয়েছে, তুমি জাস্ট এটাকে স্ন্যাপ করে নাও, করে নিয়ে এই কালারটা তুমি তোমার পাওয়ার পয়েন্টে আইড্রোপার টুল দিয়ে ইউজ করো। তোমরা এখানে যদি ঘাটাঘাটি করো তাহলে আরো সুন্দর সুন্দর দেখতে পারবো অনেক কিছু। তোমরা চেষ্টা করবো এগুলো একটু ইভ্যালুয়েট করার। গুগলে জাস্ট সার্চ করলেই হবে, এবং আমরা আরো কিছু অ্যাডভান্স কিছু দেখবো। সে পর্যন্ত কালকের এই যে সেশনটা আছে মোটামুটি ওইখানে আমরা অ্যানিমেশন, শুধু বেসিক অ্যানিমেশন না, অ্যাডভান্স অ্যানিমেশন টাইপের কিছু কাজ করব, সেটা দেখলে তোমরা আরো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি এইরকম ছিল আমাদের আজকের। আর একটা বিষয় যেটা ছিল ফরম্যাট পেইন্টার সেটা কাজ করে, আমি একটু দেখাই দিই। তো এটা মনে করো যে একটা ফন্ট আমি টাইমস নিউ রোমান দিয়ে রাখছি, কিন্তু এই স্লাইডটাকে আমি ডুপ্লিকেট করছি। করার পর আমার চিন্তা হলো যে আমি তো এটা টাইমস নিউ রোমানে করছি, আমি এটা না করে আমি বুক অ্যাকোয়াটিক করব। এটা করলাম, বুক অ্যাকোয়াটিক করলাম, কিন্তু এখন প্রতিটা স্লাইড তো একটা ম্যানুয়ালি চেঞ্জ করা পসিবল না। তো এটা আমি কি করলাম, এটা আমি কপি করে নিলাম, করলাম, পরে এখানে দেখবো যে ফরম্যাট পেইন্টার আছে, এটা জাস্ট দুইবার ক্লিক করব। যদি আমি এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাইতে চাই, দুইবার ক্লিক করব, করার পর এই স্লাইডে ক্লিক করার পর এখানে যদি আমি টান দেই, এবার যে এটা সেম ফরম্যাটের হয়ে গেছে। বা বারবার একটা গুলো কাজ না করার চেয়ে যে একবার কাজটা করে ফরম্যাট পেইন্ট করা বা অ্যানিমেশন পেইন্টারও অনেকটা ইফেক্টিভ কাজে দেয়। অ্যানিমেশনের ক্ষেত্রে এরকম একটা অপশন আছে, ওইটাও আমরা ডিপলি দেখবো। তো মূলত আমাদের কালকের যে সেশনটা থাকবে ওইটার ফোকাস থাকবে অ্যানিমেশন গুলা নিয়ে। অ্যানিমেশন, তারপর হচ্ছে ট্রানজেকশন দিয়ে কি কি সুন্দর সুন্দর কাজ করতে পারি ওগুলো দেখাবো। আরো কিছু আমাদের স্লাইড আছে, তোমাদেরকে সেই স্লাইড গুলা দেখাবো। যেমন এই লেখাগুলা কিভাবে আমরা নিয়ে আসবো, কেমন কাস্টমাইজ করব, কিভাবে কাস্টমাইজ করব, শুধু কাজগুলা কি আমাদের আর্টবোর্ডে হবে নাকি আর্টবোর্ডের বাইরেও হবে, এগুলাও দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই আমাদের ছিল। আর আমরা কালকে কি কি শিখবো ওইটা একটু হালকা দেখে নিই। তো কালকের জন্য মূলত দেখো এখানে আমি জাস্ট একটা স্লাইড রাখছিলাম, যে এটাকে বলে প্যারালাক্স ইফেক্ট বলে, যে স্লাইড গুলো ওপেনিংটা এরকম হবে। তোমরা কালকে আমরা এরকম কিছু কাজ দেখবো যে কি রকম ভাবে এই কাজগুলা করা যায়, বা নর্মালি যে স্লাইডে যেন আমার কথা বলে, আমাকে যেন কিছু বলতে না হয়, এরকম তোমরা দেখলেও বুঝতে পারবা। তারপর কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ দেখবো। ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের এখানে একটা ইয়ে আছে, দেখবেন যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য জাস্ট এইটা ডেমো ব্যাকগ্রাউন্ড গুলা কিভাবে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড গুলা নিয়ে আসতে পারি, অ্যাবস্ট্রাক্ট গুলা কিভাবে ডিজাইন করতে পারি। তো নর্মালি ক্যাজুয়ালি এরকম আহ সচরাচর যে আমরা প্রেজেন্টেশন গুলো দেই এগুলাতে কেউ তেমন ইউজ করে না। যদি তুমি ইউজ করতে পারো, তুমি যদি এগুলো একটু ক্রিয়েটিভলি ব্যবহার করতে পারো, দেখো যে অনেকটা সুন্দর, অনেকটা স্মুথ জিনিস হচ্ছে। তোমরা এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা দেখতে কত একটু ইউনিক লাগছে না? সেম কাজ কিন্তু আমরা সেম পিকচার দিয়ে অন্যান্য কাজ করে আসলাম। জাস্ট দেখো এখানে ডিজাইনটা জাস্ট হালকা কিছু কাজ করা হয়েছে, অনেকটা ইউনিক লাগতেছে। তো এই ডিজাইন গুলা কিভাবে করতে পারি, এই জিনিসগুলো আমরা সুন্দর করে দেখবো কালকে। তো আজকের মতো এতটুকুই, মনে হয় অনেকটা সময় নিয়ে নিছি। সামি আপু, আপনি আছেন? জি ভাইয়া, আমি শুনছিলাম, অনেক কিছু শিখতে পেরেছি, থ্যাংক ইউ। তোমাদেরকে আরো কি কোনো কোশ্চেন আছে আজকের সেশনের বিষয়ে?